একজন খাঁটি ইংরেজ তনয়কে নিযুক্ত করা হয়েছে নবীন কুমারের গৃহশিক্ষক হিসেবে। একজন পণ্ডিত, সংস্কৃত ও বাংলা পড়ান। নবীন কুমারের গানের প্রতি অত্যাধিক ঝোঁক দেখে একজন গায়কও আসেন তাকে গলা সাধানো রেওয়াজ করাতে। গায়কটি বেশ পালোয়ান গোছের। তিনি তার ছাত্রকে কুস্তি ও গান দুটোই শেখান। তবে নবীন কুমারের কোনো শিক্ষকই বেশি দিন টেকেন না। ইংরেজ শিক্ষক কার্ক প্যাট্রিকও গঙ্গানারায়ণের কাছে তার ছাত্র বিষয়ে নালিশ জানিয়েছেন। নবীন কুমার সংস্কৃত ও বাংলা বেশ ভালোই শিক্ষা করছে, যদিও পণ্ডিতকে সে নাস্তানাবুদ করে ছাড়ে। নবীন কুমারের বাল্যের দুরন্তপনা এখন কৈশোরের অবাধ্যপনায় এসে দাঁড়িয়েছে। সে কারুর কোনো কথা শোনে না। বিম্ববতীর অতিরিক্ত প্রশ্রয়ের ফলে তাকে শাসন করার সাহস কারুর নেই। একমাত্র সে গঙ্গানারায়ণের কথা কিছুটা মানে, তার মুখে মুখে কথা বলে না। কিন্তু গঙ্গানারায়ণকে ইদানিং প্রায়ই মহাল পরিদর্শনের ব্যাপারে মফস্বলে থাকতে হয়। 12 বৎসর বয়সে নবীন কুমার এখন এক অনিন্দকান্তি বালক। তার মুখমণ্ডলে প্রতিভার জ্যোতি, চক্ষু দুটি অতি উজ্জ্বল। এ বালক যে অসাধারণ তা তার মুখের পানে একবার তাকালেই বোঝা যায়। কিন্তু এই বালকেরই মনের মধ্যে যে কতখানি নিষ্ঠুরতা আছে তা কল্পনা করাও দুষ্কর। গৃহের দাসদাসীদের সে মানুষ বলেই গণ্য করে না। সামান্য কর্তব্যচ্যুতি হলেই সে তাদের অসম্ভব কটু ভাষায় গালিগালাজ করে। তার আহার বিহার সজ্জার পরিপাট্যের জন্য বিম্ববতী এখন 7 জন দাসদাসী নিযুক্ত করেছেন। নবীন কুমার এক জায়গায় বসে খেতে পারে না বলে একজন ভৃত্য খাদ্যের ভাণ্ড নিয়ে তার সঙ্গে সঙ্গে ঘুরবে। নবীন কুমার কখনো ছাদে কখনো বাগানে এক এক চামচ করে খাদ্য মুখে দেবে, এবং সে ইঙ্গিত করা মাত্র এ ভৃত্যটি যদি খাদ্যের ভাণ্ড এগিয়ে দিতে মুহূর্ত মাত্র দেরি করে, অমনি নবীন কুমার লাথি মেরে সেই ভাণ্ড ফেলে দেবে। সারা বছর ধরে তাকে স্নান করানো হয় ঈষদুষ্ণ জলে। যদি কোনো একদিনও সেই জলের উত্তাপ সামান্য কম বা বেশি হয়, তখনই নবীন কুমার সংশ্লিষ্ট ভৃত্যকে গরু গরু বলে গালি দিয়ে ওঠে। কখনো বা অতি ক্রোধ বসে সে বয়স্ক কোনো ভৃত্যকে চড় মারতেও দ্বিধা করে না। বাড়ির বাইরে যেতে হলে সে সেকেলের নবাব পুত্রদের মতো আরাম কেদারায় পা ছড়িয়ে বসে কোনো ভৃত্যের নাম ধরে ডাকে। তৎক্ষণাৎ সে ভৃত্যটি এসে তার পায়ে জুতো পরিয়ে দেয়। এইরকম দৃশ্য গঙ্গানারায়ণের চোখে পড়েছে। গঙ্গানারায়ণ হিন্দু কলেজের আলোকপ্রাপ্ত ছাত্র। সে এসব পছন্দ করে না। মানুষের মধ্যে উঁচু নিচু জাতের সংস্কার সে মানে না। ফরাসি বিপ্লবের পর সকল মানুষের সমান অধিকারের যে বার্তা পৃথিবীতে ছড়িয়েছিল, তার ঢেউ কিছুটা গঙ্গানারায়ণের মতো যুবকদের মনেও এসে লেগেছে। তাছাড়া সে দার্শনিক রুশোর কিছু কিছু রচনাও পাঠ করেছে। অর্থনৈতিক নিবন্ধনে পৃথিবীতে অনেককেই এখনো দাসত্ব বরণ করতে হয়, কিন্তু তাদের প্রতি মানবোচিত ব্যবহারেরই পক্ষপাতী গঙ্গানারায়ণ। সে একদিন নবীন কুমারকে বলেছিল এই কথা। নবীন কুমারকে সে আদর করে ছোটকু বলে ডাকে। সে বলেছিল, এ কি ছোটকু, তুই জুতোর ফিতাটুকুও বাঁধতে জানিস না? নবীন কুমার সগর্বে উত্তর দিয়েছিল, না। গঙ্গানারায়ণ বলেছিল, এ তো সবাই পারে, বহারু পর্যন্ত পারে, আর তুই পারিস না? নবীন কুমার বলেছিল, দাদা, বাহারু কি সংস্কৃত শ্লোক আওড়াতে পারে? আমি পারি। বাহারুর কাজ জুতোর ফিতে বাঁধা, আমার তো তা কাজ নয়। গঙ্গানারায়ণ বলেছিল, মানুষকে নিজের সব কাজই শিখতে হয়। আয়, আমি তোকে জুতো পরা শিখিয়ে দিই। নবীন কুমার বলেছিল, জুতোয় হাত দিলে হাত নোংরা হয়, মা নিষেধ করেছে। এরপর আর গঙ্গানারায়ণ কিছু বলতে পারিনি। বিম্ববতীর নিষেধের উপর আর কোনো কথা চলে না। বিম্ববতী পুত্র স্নেহে অন্ধ। এমনিতে বিম্ববতী নিজে খুবই দয়াবতী, কোমল প্রাণা নারী। তিনি নিজে কখনো দাসদাসীদের কষ্ট দেন না। কিন্তু নবীন কুমার যদি এমনকি কোনো ভৃত্যের মুন্ডু কাটার হুকুমও দেয়, বিম্ববতী বোধ হয় তাও মেনে নেবেন। গঙ্গানারায়ণ মায়ের সঙ্গে তর্ক করতে গিয়ে বহুবার নিরস্ত হয়েছেন। নবীন কুমারের ব্যাপারে বিম্ববতী বধির। ছোট ভাইয়ের তত্ত্বাবধান বিষয়ে গঙ্গানারায়ণ ইদানিং প্রায়ই চিন্তা করে। বয়সে বালক হলেও নবীন কুমারের ভাবভঙ্গি ও কথাবার্তার ধরন অনেকটা বয়স্কদের মতো। এটা গঙ্গানারায়ণের মোটেও পছন্দ নয়। অত অল্প বয়সে এত বেশি প্রশ্রয়ের ফল কখনো শুভ হতে পারে না। এতে উৎসন্নে যাবার পথ
যখন তখন খুলে যেতে পারে। গঙ্গানারায়ণের মনে পড়ে তার বন্ধু মধুর কথা। পিতামাতার অতিরিক্ত আদরে মধু ধরাকে সরাগ জ্ঞান করত। শেষ পর্যন্ত সেই মধুই পিতামাতার মনে চরম আঘাত দিয়ে গেল। কোথায় যে হারিয়ে গেছে মধু, তার কোনো সংবাদও এখন কেউ রাখে না। তার দুঃখিনী জননী কেঁদে কেঁদেই শেষ নিঃশ্বাস ফেললেন। আর তার পিতা আরেকটি পুত্র সন্তানের আশায় পরপর আবার বিবাহ করে চললেন। শেষ পর্যন্ত বিফল মনোরথ হয়ে তিনিও ধরাধাম ত্যাগ করেছেন। গঙ্গানারায়ণ যেন মধুর সঙ্গে তার ভাই নবীন কুমারের কিছু কিছু মিল খুঁজে পায়। নবীন যেন মধুরই মতো উদ্ধত্ত আর জেদি। সেও যখন তখন কবিতা বা ছড়া আবৃত্তি করে। অবশ্য মধু ছিল বাল্যকাল থেকেই ফিরিঙ্গি ঘেঁষা। ইংরেজ ছাড়া আর কোনো ভাষা তার মুখে আসতো না সহজে। কিন্তু নবীন বেশি ভালোবাসে বাংলা ও সংস্কৃত। মাঝে মাঝে দু একটি দৃশ্য দেখে গঙ্গানারায়ণ বিস্মিত হয়েছে। দ্বিতলের একটি ছোট ছাদ নবীন কুমারের খেলার জন্য অতি প্রিয় স্থান। গঙ্গানারায়ণ দেখেছে প্রায়ই নবীন কুমার সেখানে তার সর্বক্ষণের খেলার সঙ্গে দুলাল নামের ছেলেটিকে নিয়ে বসে থাকে। নবীনের সামনে এক থালা ভর্তি সন্দেশ। সে মুখে মুখে এক একটি ছড়া বা সংস্কৃত শ্লোক বলে দুলালকে জিজ্ঞেস করে, তুই পারবি বলতে? আমি 2বার বলছি, 3বার বলছি, তুই যদি শুনে শুনে মুখস্থ বলতে পারিস তোকে সন্দেশ দেব। দুলাল চেষ্টা করে কিন্তু পারে না। তখন নবীন এক একটা করে সন্দেশ ছুঁড়ে কাকদের খাওয়ায়। সন্দেশের লোভে ছাদের আলসেতে অনেক কাক, চিল, পায়রা, শালিক এসে ভিড় জমায়। এমনকি বাড়ির পোষা বেড়াল মঞ্জুরিও গুটিসুটি মেরে বসে থাকে এক পাশে। একবার দুলাল খানিকটা বলার চেষ্টা করে, তখন নবীন কুমার একটি সন্দেশ তুলে তার মুখের কাছে নিয়ে গিয়ে বলে, আর একটু বল, আর একটু, তাহলেই সন্দেশ পাবি। এই যে দেখ, দেখে দেখে বল। দুলাল এরপর একটা শব্দ ভুল করে ফেলে আর নবীন সন্দেশটা দিয়ে দেয় বেড়ালটাকে। এমনি করে সব সন্দেশ ফুরিয়ে যায়। সংস্কৃত শেখার এত আগ্রহ, তবু নবীন কুমারের জন্য সংস্কৃত পণ্ডিত প্রায়ই বদল করতে হয়। শিক্ষককে নবীন কুমার একেবারেই গুরু হিসেবে মান্য করে না। প্রায়ই দুষ্টুমি করে পণ্ডিতের শিখা ধরে টানাটানি করে পর্যন্ত। এত বড় ধনী পরিবারের উত্তম দক্ষিণায় শিক্ষকতা করার জন্য কোনো কোনো গুরু প্রাণপণে টিকে থাকে কিছুদিন, তারপর অতি কষ্টে একদিন সম্মান রক্ষাতে পলায়ন করে। একবার মহাল থেকে ফিরে এসে গঙ্গানারায়ণ শুনল যে নবীন কুমার নাকি একজন পণ্ডিতের টিকি কেটে নিয়েছে। বাড়ি ফেরা মাত্রই তার পত্নী ফিসফিস করে তাকে সম্পূর্ণ ঘটনাটা জানিয়ে দিল। প্রতি বৎসরে পৌষ সংক্রান্তিতে বিম্ববতী সাড়ম্বরে এক ব্রত করেন। তাতে প্রচুর ধুমধাম হয়। সে সময় বিম্ববতী ব্রাহ্মণদের স্বর্ণ বস্ত্র ও তণ্ডুল দান করেন এবং প্রতি বৎসর একজন ব্রাহ্মণকে একটি গরুও দান করা হয়। এ বৎসর যে ব্রাহ্মণকে একটি নথর গোবৎস দান করা হয়েছিল, সে ব্রাহ্মণটি জোড়াসাঁকোর সিংহবাড়ি থেকে বেরিয়েই কিছু দূরে কলুটোলায় এক কসাইয়ের কাছে গোবৎসটি বিক্রয় করে দেয়। দৈবাত্য সিংহবাড়ির 2জন ভৃত্য সেই ঘটনা দেখে ফেলে এবং দৌড়ে বাড়ি ফিরে এসে সবিস্তারে সেই কাহিনী বিম্ববতীর কাছে বর্ণনা করে। বিম্ববতীর কাছেই বসেছিল নবীন কুমার। সে অমনি ভৃত্যদের হুকুম দেয় সেই ব্রাহ্মণকে ধরে আনতে। ভৃত্যরা চিরকালই ধরে আনতে বললে বেঁধে আনতে চায়। সে ব্রাহ্মণ পালাবার পথ পেল না। ঝন্ডা মার্কা দাসদের হাতে ধরা পড়ে তার অবস্থা সঙ্গীন হলো। সে এসে প্রথমে নানা প্রকার মিথ্যা বলে মন ভেজাবার চেষ্টা করে বিম্ববতীর, কিন্তু ভৃত্যরা তুমুল কলরবে প্রতিবাদ জানালো তার কথার। তারা নিজের চক্ষে দেখে এসেছে যে কলুটোলার কসাই ইতিমধ্যেই সে গোবৎসটি কোরবানি করে ফেলেছে। তবু বিম্ববতী দয়া পরবশ হয়ে ব্রাহ্মণের নিষ্কৃতি দিতে চেয়েছিলেন। কিন্তু তখন নবীন কুমার পরিষ্কার কণ্ঠে দাবি জানায় যে ওই ব্রাহ্মণকে টিকি কেটে দিতে হবে। ওই টিকি তার চাই, সে কাচ দিয়ে বাঁধিয়ে রাখবে। বিম্ববতী ক্ষীণ আপত্তি করলেন। ব্রাহ্মণের শিখা কর্তন করলে পাপ হয়, সে কথা জানালেন। কিন্তু নবীন কুমার তা কিছুতেই মানবে না। ব্রাহ্মণের কাছে গরু হচ্ছে গোমাতা। যে ব্রাহ্মণ গোমাতাকে কসাইয়ের কাছে বিক্রি করে দিতে পারে, তার কোনো ব্রাহ্মণত্বের চিহ্ন রাখবার অধিকার নেই। 12 বর্ষীয় বালক গম্ভীর কণ্ঠে এই সিদ্ধান্ত ঘোষণা করার পরই কাঁদুনে গলায় মায়ের প্রতি আবদার করে বলে, মা, ওর টিকি আমি কাটবই, আর কাটবই। বিম্ববতী সজাগ হয়ে বললেন, আহা, কাঁদিস না, কাঁদিস না। প্রয়োজনে বিম্ববতী ছেলের জন্য আকাশের চাঁদও পেরে দিতে পারেন। আর এক ব্রাহ্মণের শিখা তো অতি সামান্য বস্তু। তিনি আর আপত্তি করলেন না। কয়েকজন মিলে সেই ব্রাহ্মণকে জোর করে চেপে ধরে রইল।
নবীন কুমার নিজে কাঁচি দিয়ে কচাত করে সেই ব্রাহ্মণের শিখা সমূলে নিপাত করে খল খল শব্দে হেসে উঠল। এই বৃত্তান্ত শুনে গঙ্গানারায়ণ রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। অশিক্ষিত ভাগাড়ম্বর প্রিয় ব্রাহ্মণদের সম্পর্কে তার নিজেরও খুব একটা শ্রদ্ধা নেই, তবে ইদানিং সংস্কৃত সাহিত্যের রস গ্রহণ করতে শুরু করার পর সে যথার্থ সংস্কৃত পণ্ডিতদের ভক্তি করে। একজন গরিব ব্রাহ্মণকে গোবৎস দানের উপযোগিতাই বা কি? গাভীকেও দান করে না, সকলেই দেয় মদা বাছুর। সে বাছুর একদিন বলির মতো হয়ে উঠবে, তখন গরিব ব্রাহ্মণ তাকে নিয়ে কি করবে? ব্রাহ্মণ তো আর হাল চাষে নামবে না, শুধু শুধু এক বলিবরদের আহার জোগাড় করবেই বা কোন উপায়ে? গঙ্গানারায়ণ শুনেছিল 20-22 বছর আগে ডিরোজিও শিষ্য ইয়ং বেঙ্গলের দল পথে ঘাটে ব্রাহ্মণদের শিখা কেটে নেবার জন্য তাড়া করত, কিন্তু তখন কেউই শেষ পর্যন্ত কোনো ব্রাহ্মণের শিখা কাটেনি। আর নবীন কুমার এত অল্প বয়সেই এমন দুঃসাহস দেখালো, তাহলে যুবা অবস্থায় বা পূর্ণ বয়সে সে আরো কত কি করবে? সে কোন পথে যাচ্ছে? গঙ্গানারায়ণ আরো অবাক হলো এই ভেবে যে বিদুশেখর এমন একটা কাণ্ড ঘটতে দিলেন। তার অজান্তে তো এই বাড়িতে কোনো কিছুই ঘটা সম্ভব নয়। দেবদি যে বিদুশেখরের অসীম ভক্তি, তার চোখে তো এই কাজ বিরাট অন্যায়। সেদিনই অপরাহ্নে নবীন কুমারের দেখা পেয়ে গঙ্গানারায়ণ প্রশ্ন করল, ছোটকু, তুই নাকি এক বামুনের টিকি কেটেছিস? নবীন কুমার হাস্য ঝলমলে মুখে বলল, গঙ্গা দাদা, তুমি তো এখনো দেখোনি। আমি সকলকে ডেকে ডেকে দেখাই। এসো, আমার ঘরে এসো। নবীন কুমার গঙ্গানারায়ণের হাত ধরে টেনে নিয়ে গেল নিজের কক্ষে। সত্যিই দেওয়ালে একটি কাঁচের ফ্রেমে বাঁধানো অবস্থায় সেই একগুচ্ছ শিখা ঝুলিয়ে রাখা হয়েছে। গঙ্গানারায়ণ বলল, কি দোষী ছেলে রে তুই, বামুনের টিকি কাটলি, তোর ভয় করলো না? নবীন কুমার বলল, গঙ্গা দাদা, তুমি থাকলে আরো মজা হতো। টিকি কাটার পর সে বামুনটা মাথায় হাত দিয়ে তিরিং তিরিং করে লাপাতে লাগলো। আর আমাদের এক বেটা হিন্দুস্তানি দারোয়ান চেঁচিয়ে বলল, হায় রাম, চৈতন চুটকি খো গায়া, হায় রাম। কথা বলতে বলতে নবীন কুমার একেবারে হেসে লুটোপুটি খেতে লাগলো। গঙ্গানারায়ণেরও ঠোঁটে হাসি এসে গেল, যদিও অন্তরে সে মৃদু অস্বস্তি বোধ করছে। তার ধারণা এই ধরনের কাজের ফলাফল সুদূর প্রসারী হয়। সে বলল, তুই যেমন পাগলামি করলি ছোটকু, এরপর যদি কোনো বামুন পণ্ডিত তোকে শিক্ষা দিতে না চাই, এবার তোর জন্য খুব নামকরা একজন পণ্ডিত ঠিক করা হয়েছে। নবীন কুমার বলল, আমি সেই পণ্ডিত মশাইকে বলেছি, আপনি যদি না আসেন তাহলে পাইক পাঠিয়ে আপনাকেও ধরে এনে আপনার টিকি কুচ করে দেব। গঙ্গানারায়ণ বললেন, কি সাংঘাতিক কথা! অত বড় পণ্ডিতকে তুই এমন করে বললি? তিনি কি উত্তর করলেন? পণ্ডিত মশাই বললেন, তুমি উত্তম কাজ করেছো বাপু। আজকাল হাজারে হাজারে নকল বামুন গজিয়েছে, তাদের এমনতর শাস্তিরই দরকার। দেখবি নিউজ পেপারে এবারে আমাদের বাড়ি সম্পর্কে নানান কথা বেরুবে। বেরুক গে, কোন নিউজ পেপার লিখবে? তুমি সেই নিউজ পেপারটা কিনে নিও। ওরে বাস রে! তুমি বসো গঙ্গা দাদা, তুমি তো ছিলে না কো, তাই তোমার জন্য আমি সব কথাগুলো লিখে রেখেছি। কোন কথাগুলো? সেদিন টিকি কাটার সময় যা হলো। তুমি বসো, আমি পড়ে শোনাই। নবীন কুমার তার বইপত্রের মধ্যে থেকে কয়েকটি আলগা কাগজ বের করলো। তাতে সুন্দর হস্তাক্ষরে বাংলায় অনেক কিছু লেখা। গঙ্গানারায়ণ দেখে মুগ্ধ হয়ে গেল। এমন মুক্তার মতো হস্তাক্ষর কদাচিৎ দেখা যায়। সে আরো চমৎকৃত হয়ে গেল যখন নবীন কুমার সেই রচনাটি পড়ে শোনালো। রচনার নাম ব্রাহ্মণ হইল চারাল, অতি জটিল শব্দ সমন্বিত বিশুদ্ধ বাংলা। গঙ্গানারায়ণ জিজ্ঞেস করলো, এসব তুই নিজে লিখেছিস না পণ্ডিত মশাই তোকে বলে দিয়েছেন? নবীন কুমার বলল, আমি লিখেছি। আমি আরো কত লিখেছি, পণ্ডিত মশাই তো জানেই না, শুধু দুলালকে শুনিয়েছি, আর এই তোমায় শুনলু। এমন তো আমি লিখতে পারি না রে ছোটকু, বাংলা লিখতে গেলে আমার কলম ভেঙে যায়। তুই তো অতি সুন্দর লিখেছিস। এই লেখা তো বিদ্যাসাগর মশাইকে দেখানো দরকার। তোর পণ্ডিত মশাইকে বলিস, গঙ্গা দাদা, আমি গানও বাঁকতে পারি, দুটো বাংলা গান বেঁধেছি, শুনবে? গঙ্গানারায়ণের বিস্ময়ে উত্তর উত্তর বৃদ্ধি পেতে লাগলো। নবীন কুমার সত্যিই দুটো বাংলা গানও লিখেছে, যাতে ছন্দ ও মিল আছে রীতিমতন। গঙ্গানারায়ণের মনে হলো, তাহলে কি তার ভাইও মধুর মতো একজন কবি হবে, পয়েট অ্যান্ড অথর? কবিরা কি বাল্যকাল থেকেই এমন জেদি, খামখেয়ালি আর স্বতন্ত্রতা পরায়ণ হয়?
নবীন কুমারের বাংলা রচনা শক্তি ও জ্ঞান দেখে গঙ্গানারায়ণ মুগ্ধ হলেও সে নিজে ইংরেজি শিক্ষায় শিক্ষিত। তার মনে হয় ইংরেজি শিক্ষা না পেলে নবীন কুমারের মনের প্রসারতা বাড়বে না। ইউরোপের সাহিত্য ও দর্শনের সঙ্গে কিছুটা পরিচয় না হলে আধুনিক পৃথিবীর অনেক কিছুই তার অজানা থাকবে। সেজন্যই গঙ্গানারায়ণ একজন ইংরেজ শিক্ষককে নিযুক্ত করলো তার ছোট ভাইয়ের জন্য। এ ব্যাপারে বিদুশেখর প্রথমে একবার আপত্তি তুলেছিলেন। তার আপত্তি সরাসরি ইংরেজি শিক্ষা সম্পর্কে নয়। এখন সকলেই, এমনকি ব্রাহ্মণ পণ্ডিতরাও ইংরেজি শিখছে। রাজভাষা শিক্ষা না করলে সমাজে স্থান পাওয়া যায় না। কিন্তু বিদুশেখর বললেন, বাড়িতে ইংরেজ ঢুকানো চলবে না। ইংরেজরা শুয়োর গরু খায়, বাড়ির মধ্যে প্রবেশ করেও জুতো খোলে না। কোনো হিন্দু গৃহে তারা প্রবেশ করলে সে বাড়ির পবিত্রতা নষ্ট হয়। এদিকে বিম্ববতী তার পুত্রকে বাড়ির বাইরে পাঠাবেন না পড়াশোনার জন্য। নবীন কুমারকে যদি ইংরেজি শেখাতেই হয়, তবে কোনো হিন্দু ভদ্রলোককে নিযুক্ত করা হোক না। গঙ্গানারায়ণ রাতারাতি সিংহবাড়ির সংলগ্ন উদ্যানে একটি পাঠকক্ষ নির্মাণ করিয়া ফেলল। গঙ্গানারায়ণের পিতা বেঁচে থাকতে এই বাড়িতে বিবাহাদি উৎসবে অনেক সময় ইংরেজরা নিমন্ত্রিত হয়েছে। তখন তাদের বসানো হয়েছে ওই উদ্যানে শামিয়ানা খাটিয়ে। সুতরাং উদ্যানের পাঠকক্ষে ইংরেজ শিক্ষক এসে অনায়াসে নবীন কুমারকে পড়াতে পারবে। মিস্টার কার্ক প্যাট্রিক একজন মৃদু স্বভাবের মানুষ। অনেক ভাগ্যান্বেষী বেসরকারি ইংরেজের মতন সেও এদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করে লক্ষ্মী লাভ করতে, কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি। সব কাজ সকলের জন্য নয়। কার্ক প্যাট্রিক অধিকাংশ সময়ই বই পড়ে কাটায়। তার সঙ্গে কথা বলে গঙ্গানারায়ণ বুঝেছিল যে লোকটির জ্ঞানের কৌতূহল অসীম। এমন একজনই নবীন কুমারের উপযুক্ত শিক্ষক হতে পারে, যদি সে তার দুরন্তপনাকে কিছুটা বশ করতে পারে। কিন্তু কার্ক প্যাট্রিক প্রায়ই অভিযোগ জানাতে লাগলো গঙ্গানারায়ণের কাছে। একবার সে উড়িষ্যা সফরে গিয়েছিল, ফিরে এসে শুনলো যে কার্ক প্যাট্রিক কাজ ছেড়ে চলে গেছে। নবীন কুমারকে প্রশ্ন করে কোনো সদুত্তর পাওয়া গেল না। সে বলল, ও সাহেব তো পাগল, বিড়বিড় করে আপন মনে বকে। ও আবার পড়াবে কি? শহরে ইংরেজ শিক্ষকের অভাব নেই, একজনের বদলে আরো 10 গন্ডা পাওয়া যায়। কিন্তু কার্ক প্যাট্রিককে গঙ্গানারায়ণের পছন্দ হয়েছিল। সে কেন কাজ ছেড়ে গেল সেটা জানা দরকার। সে ডেকে পাঠালো প্যাট্রিককে। কার্ক প্যাট্রিক এলো এবং ঘণ্টাখানেক আলোচনা হলো তার সঙ্গে। সে মোটেই নবীন কুমারের উপর রাগ করে কাজ ছেড়ে চলে যায়নি, বরং নবীন কুমার সম্পর্কে তার মনে অনেকখানি স্নেহ জন্মেছে। তার মতে নবীন কুমারের মতো এমন মেধাবী ছাত্র বিরল। অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধি এই বালকের, এমন ছাত্রকে পড়িয়েও আনন্দ। কিন্তু এমন অদ্ভুত বালকও সে দেখেনি কখনো। এত অল্প বয়স হলেও এই বালকের মধ্যে যেন স্পষ্ট দুটি সত্তা আছে। এক একদিন সে পড়াশোনায় অত্যন্ত আগ্রহী। প্রায়ই শ্রুতিধরের মতো সে শিক্ষকের মুখ থেকে যা শোনে পরক্ষণেই তা নিজে বলে দেয়। শিক্ষককে সে নানান প্রশ্ন করে বহু বিষয় খুঁটিয়ে জেনে নেয়। আবার অন্য একদিন সে পড়াশোনা সম্পর্কে বিন্দুমাত্র আকর্ষণ বোধ করে না। শিক্ষকের সামনে ডিগবাজি খেয়ে নানা প্রকার কসরত দেখায় এবং ইচ্ছে করেই সেসব দিনে সে একটিও ইংরেজি শব্দ উচ্চারণ না করে বাংলায় নানান কথা বলে আর হাসে। সেসব দিনে বালকটিকে উন্মাদ বলে ভ্রম হয় প্যাট্রিকের। এই জন্যই দিশেহারা হয়ে সে এই বাড়িতে আসা বন্ধ করেছে। গঙ্গানারায়ণ অবিশ্বাস করল না। অতি শৈশব থেকেই নবীন কুমারের আচরণে নানা রকম অস্বাভাবিক ব্যাপার দেখা গেছে, সে জানে। কিন্তু হয়তোবা এইসব অস্বাভাবিকতাই প্রতিভার লক্ষণ। গঙ্গানারায়ণ সাহেবকে জিজ্ঞেস করলো, এর প্রতিবিধান কি? অন্য শিক্ষকদের সঙ্গেও নবীন কুমার এরকম ব্যবহার করে, কোন উপায়ে এর সুচারু শিক্ষার ব্যবস্থা করা যায়? সাহেবের মতে নবীন কুমারকে কোনো স্কুলে ভর্তি করে দেওয়া উচিত। অন্যান্য অনেক বালকের সঙ্গে মিশলে খানিকটা বাধ্যতামূলক শৃঙ্খলার মধ্যে পড়লে এর স্বভাব শুধরে যেতে পারে। গঙ্গানারায়ণ তা জানে, কিন্তু তার মা কিছুতেই নবীনকে স্কুলে পাঠাতে চান না। নইলে তার কত শখ ছিল তার মতন নবীনও হিন্দু কলেজে পড়বে। কয়েকদিন বাদে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ এসে গেল। নবীন কুমার নিজেই এসে বলল, গঙ্গা দাদা, আমি কলেজে পড়ব। আমার আর বাড়ির মাস্টারদের ভালো লাগে না। পথ দিয়ে দেখি ছেলেরা বই খাতা নিয়ে কলেজে যায়, আমিও ওরকম যাব। তুমি মাকে বলো। নবীন কুমার নিজে আবদার ধরলে তো আর কোনো কথাই নেই। বিম্ববতীর এতকালের আপত্তি একদিনে মুছে গেল। তিনি প্রথমে ক্ষীণভাবে একবার না বলতেই নবীন কুমার সকালের খাওয়া বন্ধ করেছিল। অমনি বিম্ববতী গঙ্গানারায়ণকে ডেকে বলল, ও গঙ্গা, তুই ব্যবস্থা কর বাপু। ও যখন গোঁতরেছে একবার, পুরুতমশাইকে বল একটা শুভ দিন দেখতে। হিন্দু কলেজের বহু পুরনো শিক্ষক এখনো গঙ্গানারায়ণকে চেনে।
তার কয়েকজন বন্ধুও এখন ওখানে শিক্ষকতা করছে। সুতরাং ভাইকে ভর্তি করার জন্য তাকে কোনো বেগই পেতে হবে না। মফস্বল থেকে ফিরে গঙ্গানারায়ণ শুনেছে যে হিন্দু কলেজ নিয়ে কিছু গোলমাল চলছে শহরে। কিছু গোঁড়া লোক হিন্দু কলেজ থেকে বেরিয়ে এসে একটা পাল্টা নতুন কলেজ খুলেছে। তা হোক, গঙ্গানারায়ণ তার নিজের পুরনো কলেজে ভর্তি করবে ভাইকে। সারা দেশে হিন্দু কলেজের মতো এমন বিখ্যাত প্রতিষ্ঠান আর আছে নাকি? ওস্তাগর ডেকে নবীন কুমারের জন্য ইংরেজি ফ্যাশনের পোশাক তৈরি করানো হয়েছে। একটা পৃথক জুড়ি গাড়ি এবং দুজন ভৃত্যকে ঠিক করা হয়েছে। তারা প্রতিদিন নবীন কুমারকে কলেজে নিয়ে যাবে ও নিয়ে আসবে। ভর্তি হবার আগের দিন বিকেলে এলেন বিধুশেখর। সিঁড়ির মুখে গঙ্গানারায়ণের সঙ্গে দেখা। গভীর কণ্ঠে তিনি বললেন, তোমরা নাকি নবীনকে হিন্দু কলেজে ভর্তি করছো? আমাকে একবার জিজ্ঞাসা করবার প্রয়োজনীয়তাও মনে করনি? উত্তরের জন্য অপেক্ষা না করে তিনি ধীর পদে উঠে গেলেন দ্বিতলে। বিম্ববতীর কক্ষের সামনে দরজার কাছে দাঁড়িয়ে তিনি ওই একই বাক্য দুটি উচ্চারণ করলেন। তারপর ভিতরে ঢুকে দুপা এগিয়ে তিনি আবার বললেন, ওসব হবে না। নবীন কলেজে যাবে না, বাড়িতে যেমন পড়ছে পড়ুক। বিম্ববতী বললেন, খোকা যে কাটা করবে, খুব বায়না ধরেছে। বিধুশেখর রুক্ষ স্বরে বললেন, কাঁদুক, দুদিনে আবার থেমে যাবে। হিন্দু কলেজ এখন নষ্টামের কলেজ, সেখানে বেশ্যার ছেলে পড়ে, সেখানে এবারের ছেলেকে পড়াতে পাঠাবে? এসব গঙ্গার বুদ্ধি? বংশমর্যাদা বোঝার ক্ষমতা তার নেই? বেশ্যার ছেলে পাশে বসবে সিংহবাড়ির ছেলে? ছি! একটু থেমে বিম্ববতীর মুখের উপর স্থির দৃষ্টি আবদ্ধ করে বিধুশেখর আবার বললেন, খোকাকে মানুষ করার ভার কি শুধু একা তোমার? আমার মতামতের বুঝি কোনো মূল্য নেই? বিম্ববতী সঙ্গে সঙ্গে কেঁপে উঠে দারুণ ভয়ার্থভাবে বললেন, না 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 না, আপনি যা বলবেন তাই হবে। একটু পরে বিম্ববতীর ঘর থেকে ফেরার পর বিধুশেখর আবার নিজেই গঙ্গানারায়ণকে ডেকে বললেন, নবীন কলেজে যাবে না। সে 13 বছরে পড়ল। আমি ঠিক করেছি এই বছরই তার বিয়ে দেব। পাত্রী আমার পছন্দ করা হয়ে গেছে। এবারও গঙ্গানারায়ণের কোনো উত্তর শোনার জন্য অপেক্ষা না করে বিধুশেখর চলে গেলেন বাইরে। নবীন কুমারের বিবাহে যেমন জাঁক হলো, তার তুল্য কিছু সাম্প্রতিককালের কলকাতায় আর ঘটেনি। এ শহরে রাজা মহারাজাদের অন্ত নেই। তাছাড়া নতুন কালের সৃষ্টি যারা, তাদেরও অতুল ধন সম্পদ। দত্ত, মল্লিক, দেব, শিল্ক, সরকার, ঘোষাল, এইসব এক একটি পরিবারের শ্রাদ্ধ বিবাহে প্রচুর ধুমধুমা আর টাকার ছড়াছড়ি হয় বটে। কিন্তু পরলোকগত রামকমল সিংহের বিধবা পত্নী বিম্ববতী একেবারে সকলকে টেক্কা মেরে গেলেন। লোকে বলা বলি করতে লাগলো রামকমল সিংহী বেঁচে নেই, তাতেও এত জোশ, আর তিনি বেঁচে থাকলে না জানি আরো কি হতো। লোকে আরো বলল, হ্যাঁ, একেই বলে বন্ধু। নাবালকের সম্পত্তি চিরকাল 12 ভূতে লুটে খায়, আর বিধু মুখুজ্জে তার বন্ধুর নাবালক পুত্রের সম্পত্তি যেন 4 গুণ বাড়িয়ে দিয়েছেন। নবীন কুমারের বিবাহ হলো বাগবাজারে। বর যখন শোভাযাত্রা করে যায়, তখন তাকে দেখবার জন্য শহর শুদ্ধ লোক যেন ভেঙে পড়েছিল। জুড়িগাড়ির বদলে বর গিয়েছিল অশ্বারোহণে। তার জন্য একটা বিশেষ পোশাক তৈরি করা হয়েছিল, যাতে সাচ্চা হীরা, মতি, চুন্নি, পান্নার ঝালর, মাথায় উশি আর কোমর বন্ধনের তলোয়ারের খাপে সোনার কাজ করা। 13 বৎসের কিশোর নবীন কুমারের সে কি রূপ, যেন তাকে স্বপ্নের দেশের রাজকুমার বলে বোধ হয়। বিবাহ উপলক্ষে বায়নাচ হয়েছিল 7 দিন ধরে। ইদানিংকালের কেতা অনুযায়ী সাহেব বিবি এবং দেশীয় ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন দিনে। নিমন্ত্রিতদের প্রত্যেকের কাছে পত্রের সঙ্গে পাঠানো হয়েছিল পিতলের ঘড়া বা থালা, অথবা কাশ্মীরি শাল বা কাশির বস্ত্র, অথবা রৌপ্য বাঁধানো শঙ্খ ও লোহা। সকল সংবাদপত্রে ফলাও করে ছাপা হলো নবীন কুমারের বিবাহ উৎসবের বর্ণনা। এত বড় অনুষ্ঠানে গঙ্গানারায়ণের কোনো ভূমিকাই ছিল না। ব্যবস্থাপনার সমস্ত দায়িত্ব বিধুশেখর নিজের হাতে রেখেছিলেন। তিনি কোনো বিষয়েই গঙ্গানারায়ণের সঙ্গে একবারও পরামর্শ করার প্রয়োজনীয়তা বোধ করেননি। প্রকাশ্যেই তিনি গঙ্গানারায়ণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন। গঙ্গানারায়ণ বাল্যবিবাহের ঘোর বিরোধী। সে নিজে এরকম বিবাহে বাধ্য হয়েছিল বটে, কিন্তু সে চেয়েছিল তার আদরের ছোট ভাইটি লেখাপড়া শিখে উপযুক্ত হয়ে উঠে যখন ভালো মন্দ বিচারে পারঙ্গম হবে, তখনই তার বিবাহ দেওয়া ঠিক হবে। বাল্যবিবাহ রূপ কুপ্রথা এই দেশের অনেক দুর্দশার হেতু। এই ব্যাপারে গঙ্গানারায়ণ প্রথমে জননী বিম্ববতীকে বোঝাতে গিয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। গঙ্গানারায়ণের সমস্ত কথার উত্তরে উনি শুধু বিধুশেখরের উপর বরাত দিয়ে বলেছিলেন, উনি যা ভালো বোঝেন তাই করবেন।
তুই আর অমত করিসনি গঙ্গা, উনি তো নবীনের অহিত চাইবেন না। গঙ্গানারায়ণ কিছুতেই বুঝতে পারেনি বিধুশেখরের এতখানি জোরের কারণ কি। কলেজে পড়া বন্ধ হওয়ায় নবীন কুমার উন্মাদের মতো কান্নাকাটি করেছে, দুদিন কিছুই খায়নি। তবু বিধুশেখরের মত অগ্রাহ্য করে পুত্রকে কলেজে পাঠাতে রাজি হননি বিম্ববতী। পুত্র অন্ত প্রাণ যে বিম্ববতী, তিনিও বিধুশেখরের ভয়ে পুত্রের ক্রন্দন সহ্য করেছেন। সিঁড়ির কাছে দাঁড়িয়ে বিধুশেখর রূঢ় ভাষায় গঙ্গানারায়ণকে যে কথাগুলো বলে গিয়েছিলেন তা স্মরণ করলে এখনো ক্রোধে গঙ্গানারায়ণের শরীর কম্পিত হয়। কথাগুলি যেন গলিত লাভার মতো তার কর্ণে প্রবেশ করেছিল। সেই ক্ষণেই সে শপথ নিয়েছিল এবার সে ওই বৃদ্ধের দর্প ভাঙবেই। বিম্ববতী যতই বিধুশেখরের পক্ষ সমর্থন করুন, নবীন কুমারকে সে তার নিজের দিকে পাবে। তার ছোট ভাই তার কথা মান্য করে। নবীন কুমার জেদ ধরলে তার অন্যথা করার সাধ্য বিধুশেখরেরও নেই। নবীন কুমার বিধুশেখরকে ভয় পায় না একটু। কিন্তু অতীব আশ্চর্যের বিষয়, নবীন কুমার কলেজে যেতে না পারার জন্য কাঁদাকাটা করলেও বিবাহের প্রস্তাবে এক কথায় রাজি হয়ে গিয়েছিল। ওইটুকু বালকের বিবাহের জন্য কি আগ্রহ! বস্তুত বিবাহ প্রসঙ্গ এসে পড়াতেই সে কলেজে না যাবার দুঃখ ভুলে গেল। গঙ্গানারায়ণ জিজ্ঞেস করেছিল, ছোটকু, তুই এরই মধ্যে বিয়ে করবি? তুই বের কি বুঝিস? নবীন কুমার বিজ্ঞভঙ্গিতে বলেছিল, হ্যাঁ দাদা, আমি রাধাকে বিয়ে করব। গঙ্গানারায়ণ বিস্মিত হয়ে বলেছিল, রাধা? রাধাকে? নবীন কুমার বলেছিল, আমি তো কেষ্ট ঠাকুর, তাই রাধা আমার বউ হবে। বেশ মজা হবে, আমি রাধার সঙ্গে বাগানে লুকোচুরি খেলবো। গঙ্গা দাদা জানো, আমি বাঁশি বাজাতে পারি। বাগবাজারে যে পাত্রীটি বিধুশেখর পছন্দ করে রেখেছিল তার নাম রাধা নয় অবশ্য, বরং তার থেকে এক কাঠি ওপরে। সে মেয়েটির নাম কৃষ্ণ ভামিনী। এই নামের অর্থ নবীন কুমারকে বোঝাতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। সে একেবারে আহ্লাদের ডগমগ। ওই বিবাহের কিয়ত দিবস পরে গঙ্গানারায়ণ আবার মহাল পরিদর্শনে যাওয়া মনস্থ করল। নীল চাষিদের অসন্তোষ নানা দিকে ছড়িয়ে পড়ছে। অবিলম্বে এর কিছু বিহিত না করলে অবিলম্বে একটা গুরুতর হাঙ্গামা শুরু হয়ে যেতে পারে। নীল চাষিরা তাদের অসহায় অবস্থা দূর করার জন্য জমিদারদের সাহায্য প্রার্থনা করছে, কিন্তু জমিদাররাও কুঠিয়াল সাহেবদের কাছে পর্যদুস্ত। অনেক চেষ্টা সত্ত্বেও মফস্বল আদালতে কুঠিয়াল সাহেবদের অপরাধের বিচার করার কোনো ব্যবস্থা সরকার মেনে নিলেন না। ফলে মফস্বলে কুঠিয়াল সাহেবগণ অগ্নিসংযোগ, নারী ধর্ষণ, এমনকি মানুষ খুন করেও নিষ্কৃতি পেয়ে যায়। আর চাবুক মারার ঘটনা তো অহরহই ঘটছে। হাতে চাবুক নেই এমন কোনো নীলকর সাহেবের চেহারা কল্পনাও করা যায় না। গঙ্গানারায়ণ অকুস্থলে গিয়ে যে কিছু ব্যবস্থা করতে পারবে তার কোনো ভরসা নেই। আবার না গেলেও মহালগুলি চিরতরে হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা। বিধুশেখর নিজে কখনো বাইরে যান না, তাই এই দায়িত্ব তার উপরে দেওয়া ছিল। গঙ্গানারায়ণের কলকাতা বাড়িতে মন টিকছে না। নবীন কুমারের বিবাহর পর বাড়িতে এখনো বহু আত্মীয় স্বজনের ভিড়। সকলেই নতুন বর বধূ নিয়ে মত্ত। গঙ্গানারায়ণ সেই মত্ততাই যোগ দিতে পারেননি বলে তার প্রতিও কেউ মনোযোগ দেয় না। সে যেন নিজ গৃহে পরবাসী। যথারীতি নবীন কুমারের পত্নী কৃষ্ণভামিনীও এক অষ্টম বর্ষীয়া অক্ষর জ্ঞানহীনা বালিকা। দেশে ও সমাজে যে একটা নতুন পরিবর্তনের প্রবাহ এসেছে সে সম্পর্কে বাড়ির সকলেই অচেতন। এটা যেন গঙ্গানারায়ণ কিছুতেই সহ্য করতে পারে না। তার স্ত্রী লীলাবতীকেও সে আপন মনের মতো করে গড়ে নেবার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। লীলাবতীকে সে লেখাপড়া শেখাবার চেষ্টা করেছিল, হলো না। লীলাবতী কোনো মেম বিবির কাছে পড়বে না। বাইরের কোনো পুরুষ মানুষ, তা তিনি যত বৃদ্ধই হন, তার সামনেও মুখ খুলবে না লীলাবতী। তখন গঙ্গানারায়ণ ধৈর্য ধরে নিজে সময় ব্যয় করে লীলাবতীকে পড়াতে চেয়েছেন। লীলাবতী তাতেও কান্নাকাটি করে বলেছে, ওগো আমার মাতানি, তুমি রাগ করুনি কো, আমার ওসব হবে না। ছাগল দিয়ে কি হাল চাষ হয়? যে স্ত্রীলোক নিজেই নিজেকে ছাগলের সঙ্গে তুলনা দেয়, তার সঙ্গে মানুষ হয়ে গঙ্গানারায়ণ আর কতকাল একসঙ্গে বাস করতে পারবে? এমনকি নবীন কুমারকেও গঙ্গানারায়ণ বলেছিল, ছোটকু, তোর বৌঠানকে মাঝে মধ্যে একটু পড়াবি তো, পড়ায় মন না বসলে বকবি। নবীন কুমার মহা উৎসাহে কয়েকদিন পড়াতে বসেছিল লীলাবতীকে। তার ফল শুভ হয়নি। নবীন কুমার আর লীলাবতীর বয়সের ব্যবধান বেশি নয়। লীলাবতী মাত্র 2 বৎসরের বড়। প্রায়ই দেখা গেল তারা হাতাহাতি চুলোচুলি করছে। শেষে বিম্ববতী আদেশ দিয়েছেন দুজনের আর একসঙ্গে পড়তে বসার প্রয়োজন নেই। বিদ্যা অর্জনে না হয় আগ্রহ নাই থাকলো, স্বামীর মন বোঝার কিংবা স্বামীকে সঙ্গ দেবার ব্যাপারেও তার কোনো আগ্রহ নেই।
লীলাবতী ভাবে শুধু রাত্রে স্বামীর শয্যা সঙ্গিনী হওয়াতেই নারী জন্মের সার্থকতা, তাতেই সে তৃপ্ত। তার বয়সী অনেক মেয়েই এমন সুযোগও পায় না। লীলাবতী তার মা, দিদিমা, মাসি, পিসিদের জীবন থেকে এই ধারণাই গড়ে নিয়েছে যে বাড়ির কর্তাদের সঙ্গে বাড়ির বউদের দেখাশোনা হবে খুবই কম। নানান কাজে কর্মে কর্তারা প্রায়ই বাড়ির বাইরে রাত কাটাবেন। মাসের পর মাস দেখা না হওয়াটাও আশ্চর্য কিছু নয়। দূরত্ব ও দুর্লভতার কারণেই পতিকে দেবতার মতো সম্মান করতে হয়। গঙ্গানারায়ণ যে লীলাবতীকে প্রতিদিন অনেকক্ষণ ধরে কাছে পেতে চেয়েছে, তার বিক্ষুব্ধ হৃদয়ের অনেক কথা উজাড় করে দিতে চেয়েছে, তাতে যেন কিছুতেই লীলাবতী স্বস্তি বোধ করেনি। কথার মাঝখানে তার চোখে ফুটে উঠেছে চাঞ্চল্য। স্বামীর এরকম ব্যবহার তার কাছে স্বাভাবিক মনে হয় না। সে যেন হাঁপিয়ে ওঠে। এমনকি গঙ্গানারায়ণ যখন মহল পরিদর্শনে যায়, তখনও লীলাবতী তার সঙ্গিনী হতে চায় না। গঙ্গানারায়ণ তার বোটে লীলাবতীকে নিয়ে গেছে দু একবার, সে উপভোগ করেনি। বাইরের পৃথিবীকে সে একটা ভয়ের স্থান বলে বিবেচনা করে। সন্ধ্যের পর সে একটি সামান্য ছিপ নৌকোকেও মনে করে ডাকাতের নৌকো। খালি গায়ে যে কোনো অচেনা মনুষ্যকেই সে মনে করে দুর্বৃত্ত। আর পথে ঘাটে খালি গায়ে মানুষই বেশি। বর্ষার নদী কিংবা দুপুরের বৃক্ষরাজি কিংবা আকাশের কৃষ্ণবর্গ মেঘের গায়ে উড়ন্ত বলাকার দৃশ্যও তাকে মুগ্ধ করে না। গঙ্গানারায়ণ লীলাবতীকে দেখে বুঝেছে যে প্রকৃতির রূপ অবলোকন ও তারিফ করার জন্য মানসিক শিক্ষার প্রয়োজন। বহু শতাব্দী ধরে যারা মুক্তির স্বাদ পায়নি, তারা তো মুক্তির মর্মই ভুলে গেছে। গঙ্গানারায়ণ অবশ্য এমন নির্লিপ্তভাবে বিষয়টি সবসময় দেখতে পারে না। প্রায়ই তার অভিমান হয়। এবারও গঙ্গানারায়ণ একাই বেরিয়ে পড়ল। ইব্রাহিমপুর পরগনায় বিশেষ গোলযোগের সংবাদ এসেছে। তার গন্তব্য সেই দিকে। এবার তার হৃদয় খুব ভারাক্রান্ত। অথচ বিশেষ চিন্তা বা উদ্বেগ যে রয়েছে তা নয়, বরং কোনো চিন্তাই যেন দানা বাঁধছে না। চিন্তাহীনতাও যে মনের ভার বৃদ্ধি করে তা এই সব সময়ে বোঝা যায়। সে যেন তার জীবনের উদ্দেশ্যই হারিয়ে ফেলেছে। সংসারের প্রতি কোনো বন্ধন তার নেই, অথচ সংসারের বাইরে বৃহৎ কোনো কর্মকাণ্ডেও সে ঝাঁপ দিয়ে পড়তে পারছে না। শিক্ষা, ধর্ম সংস্কার, সাহিত্য সৃষ্টি প্রভৃতি ব্যাপারে দেশে নিত্য নতুন নতুন আন্দোলন দেখা দিচ্ছে এবং এই সব মিলিয়ে আস্তে আস্তে গড়ে উঠছে এক রকমের জাতীয়তাবোধ। গঙ্গানারায়ণ এসব টের পায়, কিন্তু সে যেন শুধু দর্শক, সে অংশগ্রহণকারী নয়। এজন্য সে নিজেকে এক এক সময় তিরস্কার করে, তবু কিছুতেই সে নিজের অন্তর্মুখী স্বভাবটা বদলাতে পারে না। বিধুশেখরের কাছে সে পরাজিত হয়ে গেছে। বিম্ববতী তাঁকে জমিদারি পরিচালনার ব্যাপারে নিজের প্রতিনিধি করে রেখেছেন, কিন্তু জমিদারি বা ব্যবসায়ের ব্যাপারে সে কোনো পরিবর্তন আনতে গেলে বিধুশেখর মাঝে মধ্যে হস্তক্ষেপ করেন। গঙ্গানারায়ণ 10টি প্রস্তাব আনলে 4-5টিতে বিধুশেখর সম্মতি জানিয়ে বাকিগুলো সম্পর্কে গম্ভীরভাবে মস্তক নেড়ে বলেন, না, এটা কল্যাণকর হবে না, কিংবা না, এটা বাপু এ বংশের মর্যাদার উপযুক্ত হবে না। ব্যাপারটার মধ্যে এমন সূক্ষ্ম চাতুরতা আছে যে তা শুধু গঙ্গানারায়ণের চোখেই ধরা পড়ে। অকিঞ্চিতকর বা অতি সাধারণ বিষয়গুলি সম্পর্কে সম্মতি জানিয়ে বিধুশেখর গুরুত্বপূর্ণ ব্যাপারগুলিতে নিজের অধিকার অক্ষুণ্ণ রাখেন। এতে বিম্ববতী মনে করেন যে গঙ্গানারায়ণের অর্ধেক প্রস্তাব তো বিধুশেখর গ্রহণ করেছেনই, বাকিগুলো সম্পর্কে পরামর্শ দেবার মতো অভিজ্ঞতা, বুদ্ধি ও পারিবারিক অধিকার বিধুশেখরের অবশ্যই আছে। গঙ্গানারায়ণ জানে যে এই বিশাল সম্পত্তির সে মালিক নয়। সে তার ভ্রাতা ও জননীর স্বার্থ রক্ষার কারণেই নিজেকে এর সঙ্গে জড়িয়ে রেখেছে। কিন্তু সে যদি তার অধিকার প্রয়োগ করতে না পারে, প্রয়োজন অনুযায়ী তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে বাধা পায়, তাহলে তো তার ভূমিকা একজন সাধারণ কর্মচারীর মতো। তবু গঙ্গানারায়ণ এই কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছিল যে কোনো না কোনো উপায়ে সে একসময় বিধুশেখরের মৌরুষি পাট্টা ভাঙবেই। কিন্তু কয়েক মাস আগে বিধুশেখর সিঁড়ির পাশে তাকে বললেন, আমি বলছি নবীন কুমার কলেজে যাবে না, আমি শীঘ্রই বিবাহ দেব তার। এবং কথাগুলি ঠিক অক্ষরে অক্ষরে প্রতিপালিত হলো। এর ফলেই গঙ্গানারায়ণের মন যেন একেবারে ভেঙে গেছে। বিধুশেখর তাকে তৃণবৎ তুচ্ছ জ্ঞান করেন এবং বিম্ববতীর কাছে বিধুশেখরের আদেশই ধ্রুব। প্রজারা গঙ্গানারায়ণকে জমিদার জ্ঞানে সম্ভ্রম করে, কিন্তু গঙ্গানারায়ণ প্রকৃতপক্ষে তো জমিদার নয়, সে সিংহবাড়ির সন্তানও নয়। গঙ্গানারায়ণ এই পৃথিবীর কেউ নয়। ইব্রাহিমপুর পরগনার ব্যাপার বিশেষ জটিল। রামকমল সিংহের আমলেই এখানে তাদের নিজস্ব একটি নীলকুঠি ছিল। নীল চাষে লাভ যথেষ্ট, তবে কয়েক বছর ধরে অবস্থার পরিবর্তন হয়েছে। অদূরেই সাহেবরা আর একটি কুঠি স্থাপন করেছে এবং জমি ইজারা নিয়ে রায়তদের দিয়ে জোর জুলুম করে নীল চাষ করাচ্ছে। চাষিরা আজকাল তাদের উৎপাদিত নীলের ন্যায্য দাম পায় না।
সাহেবরা কুঠিয়ালদের কাছেই তাদের সব ফসল বিক্রি করতে হয়। মূল্যের ব্যাপারেও সাহেবদের কথাই চূড়ান্ত। এখন আবার মূল্যের প্রশ্নও নেই। সাহেবগণ বিঘা প্রতি 2 টাকা করে দাদন দিচ্ছে চাষিদের, তারপর উৎপন্ন সব ফসলই তাদের। যে রায়ত দাদন নিতে অস্বীকার করে তাকে ধরে এনে প্রহারে প্রহারে আত্মরা করার পর কাগজে আঙ্গুলের ছাপ দেওয়ানো হয়। সেই 2 টাকার দাদন তার আর ইহজীবনে শোধ হবে না। চাষিদের দুর্দশা দেখে কয়েক বছর আগে গঙ্গানারায়ণ ঠিক করেছিল যে নীল চাষের বদলে সে চাষিদের আবার ধান চাষে ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু বিধুশেখর তাতে বাধা দিয়েছেন। বিধুশেখরের বক্তব্য ছিল এই যে জলে বাস করে যেমন কুমিরের সঙ্গে লড়াই করা যায় না, সেরকমই কোনো রাজার রাজত্বে বাস করে রাজবংশীয় লোকদের সঙ্গে বিবাদ করে প্রাণ বাঁচানো যায় না। সাহেবরা যখন নীলকুঠি স্থাপন করেছে তখন সন্নিহিত জমিতে সোনার ধান ফলতে দেখলে তাদের চক্ষু জুড়োবে না, বরং চীনা ড্রাগনের মতো তাদের মুখ দিয়ে আগুন নির্গত হবে এবং সেই আগুনে ধান ক্ষেত ছারখার হয়ে যাবে। বিধুশেখরের নির্দেশে ইব্রাহিমপুর পরগনার জমিদারির অর্ধেক নীলকর সাহেবদের ইজরা দিয়ে দেওয়া হলো। সমগ্র জমিই ছাড়া হয়নি। তার কারণ এখনকার কিছু জমিতে খুব ভালো ইক্কু চাষ হয়। কয়েকজন চায়নাম্যান একটি চিনি কলও স্থাপন করেছে, আর চিনি বিক্রি হয় প্রায় সোনার দামে। কিন্তু সাহেবদের কাছে অর্ধেক জমি ইজারা দিয়েও সমস্যার সমাধান হয়নি। ম্যাকগ্রেগর নামে এক কুঠিয়ালের অত্যাচারে প্রজাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। ম্যাকগ্রেগরের চাবুকের নাম শ্যামচাঁদ। সেই ভালো হয়নি বলে ম্যাকগ্রেগর ক্ষিপ্ত হয়ে গেছে। সেই শ্যামচাঁদ একবার যার পিঠে পড়ে জন্মের মতো তার শীত দ্বারা বেঁকে যায়। এবছর খরার কারণে ফসল ভালো হয়নি বলে ম্যাকগ্রেগর ক্ষিপ্ত হয়ে গেছে। এসব রায়তদেরই কারসাজি মনে করে সে গ্রামের ভেতর ঢুকে প্রতিদিন বাড়িঘর তছনছ করে। প্রাণ ভয়ে ভীত প্রজারা দলে দলে গিয়ে আশ্রয় নিচ্ছে সাহেবদের এলাকার বাইরে, তবু সেখানেও নিস্তার নেই। ম্যাকগ্রেগর এলাকা মানে না, তার ঘোড়া যত দূর ছুটতে পারে তত দূরই সে যেতে রাজি। বড় রকমের ঝঞ্ঝাটের আশঙ্কায় চায়নাম্যানরা চিনিকল বন্ধ করে রেখে গেছে এখান থেকে। গঙ্গানারায়ণের পিনিশ বজরা নদীর ঘাটে এসে ভেড়ার প্রায় সঙ্গে সঙ্গেই 1-2 করে প্রজারা এসে হাজির হতে লাগলো। বজরার আগমন বার্তা অনেক আগে থেকেই রটে যায়। ইজারা দেওয়া তালুকের প্রজারা এসে কেঁদে পড়ল গঙ্গানারায়ণের পায়ে। বংশানুক্রমিকভাবে তারা জমিদারকেই রক্ষাকর্তা বলে জেনে এসেছে। দেশের রাজাকে সে খবর তারা রাখে না। খাজনা বাকি পড়লে জমিদারের পেয়াদা গোমাস্তারা মারধর করে, সেটাও জমিদারের অধিকারের মধ্যে পড়ে। আবার আপদে বিপদে জমিদারের চরণেই আশ্রয় নিতে হয়। গঙ্গানারায়ণ উদাসীনভাবে সব কথা শুনে যেতে লাগলো। বিভিন্ন জনের কথায় কুঠিয়াল ম্যাকগ্রেগরের যে চরিত্র ফুটে উঠেছে তাতে তাকে দানব বলেই প্রতীয়মান হয়। অনেকেরই পিঠে বুকে মুখে ম্যাকগ্রেগরের হাতের শ্যামচাঁদের ক্ষত চিহ্ন। অনেকেই গৃহহীন। গঙ্গানারায়ণের মনে হলো ইজারা দেওয়া তালুকের প্রজাদের সম্পর্কে তার করণীয় কিছু নেই। জমির সঙ্গে সঙ্গে সেই জমি নির্ভর মানুষদেরও ইজারা দেওয়া হয়ে গেছে। ইজারা তাররাই সেই জমি ও মানুষের দণ্ডমুণ্ডের কর্তা। যদিও সেই সব প্রজারা এখনো জমিদারকেই তাদের প্রভু মনে করছে, কিন্তু আইনি কথা মানবে না। আর তাদের খাস তালুকের প্রজাদের ওপরেও যে অত্যাচার চলছে তার প্রতিবিধান করতে গেলেও কোনো না কোনোভাবে আইনের আশ্রয় নিতে হবে। সাহেব জাতির বিরুদ্ধে তো আর পাইক পাঠিয়াল দিয়ে যুদ্ধ করতে যাওয়া যায় না। মামলা মোকদ্দমা বিষয় বিধুশেখরই ভালো বুঝবেন। গঙ্গানারায়ণের মন বিবশ হয়েছিল। প্রজাদের দুঃখ দুর্দশার কাহিনী শুনতে শুনতে আস্তে আস্তে তার জড়তা কাটতে লাগলো। সবচেয়ে সে বিচলিত হলো জামাল উদ্দিন শেখের ঘটনা শুনে। জামাল উদ্দিনের বিবি হানিফাকে কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না। সকলের ধারণা নীলকুঠিতেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাকগ্রেগরের কয়েকজন দেশি কর্মচারী আছে, তাদের মধ্যে গোলক দাস নামে একজন একেবারে সাক্ষাৎ শয়তান। সে ওই সাহেবের সকল অপকর্মের দোসর। ওই গোলক দাসের চোখ পড়েছিল হানিফা বিবির উপর, সেই তাকে নিশ্চয়ই তুলে দিয়েছে সাহেবের হাতে। হানিফা বিবি 2 দিন ধরে বেপাত্তা বলে জামাল উদ্দিন শেখ নিজে গিয়েছিল নীলকুঠিতে খবর নিতে। তারপর থেকে জামাল উদ্দিনও আর ফেরেনি। নীলকুঠিতে মাটির নিচে একটা ঘর আছে, সেখানে নিশ্চয়ই আটক করে রেখেছে জামাল উদ্দিনকে, কিংবা তাকে এতক্ষণে খুন করে ফেলাও বিচিত্র নয়। ওই নীলকুঠিতে যাবার সাহস আর কারুর নেই। একমাত্র গঙ্গানারায়ণ যদি কোনো ব্যবস্থা করতে পারে। হাজার হোক গঙ্গানারায়ণ জমিদার, নীলকুঠির সাহেব, তার মান রেখে কথা বলবে অন্তত। জামাল উদ্দিন শেখকে চেনে গঙ্গানারায়ণ।
অত্যন্ত বলিষ্ঠকায় পুরুষ। তার চেহারা ভিড়ের মধ্যেও চোখে পড়ে। সে এখানে একজন মোড়ল গোছেন, কথাবার্তার ভঙ্গি গুমারের মতো। যদিও গঙ্গানারায়ণ বুঝেছিল যে জামালউদ্দিন মানুষটা অতি সরল, সেই জলজ্যান্ত মানুষটা অদৃশ্য। জামালউদ্দিনের বৃদ্ধ পিতার দু চোখে ছানি, সামনাসামনি খোলা চোখে চেয়ে থাকে, কিন্তু হাত নাড়ে অন্ধের মতো। সে বলল, মুই তোমার গোলাম হইত গো রাজা বাবু, মুই তোমার গোলাম হইত। তুমি মোর চাউলডারে ছামিল কইরা দিতা না? গঙ্গানারায়ণ বললে, তোমরা ম্যাজিস্ট্রেট সাহেবকে খবর দাওনি? এর বিহিত তো তিনিই করতে পারেন। তোমরা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দরবার করোগে যাও। এর উত্তরে সবাই সমস্বরে গোলমাল করে যা বলল তার মর্মার্থ এই যে তারা ম্যাজিস্টর সাহেবের ওপর কোনো ভরসাই রাখে না। তাকে তারা জুজুর মতো ভয় পায়। তিনি এই নীলকুঠির ম্যাকগরগর সাহেবের কুটুম্ব। ম্যাজিস্টর যখন এ তল্লাতে আসেন তখন তিনি আস্তানা নেন ওই নীলকুঠিতেই এবং কুঠিয়ালদের সঙ্গে অনেকক্ষণ ধরে হাত ঝাঁকাঝাঁকি করেন। ম্যাকগরগর সাহেবের হাতি আছে, বাঘের মতো বড় বড় পোষা কুকুর আছে। সেই হাতির পিঠে চড়ে কুকুরগুলোর সঙ্গে নিয়ে ম্যাজিস্ট্রেট বাঘ শিকারে গিয়েছিলেন এই তো কয়েক মাস আগেই। সুতরাং সেই ম্যাজিস্ট্রেট কি এই ম্যাকগরগর সাহেবের বিরুদ্ধে কোনো নালিশ শুনবেন? গঙ্গানারায়ণ উঠে দাঁড়িয়ে বলল, চলো, আমি যাচ্ছি। গঙ্গানারায়ণ তখনই পিনিস থেকে নামতে উদ্যত হতেই তার স্থানীয় সরকার বলল, সে কি, আপনি কোথায় চললেন হুজুর? ম্যাকগ্রেগর একেবারে কাঁচা খেকো দেবতা, ও বর্বর, মানির মান রাখতে জানে না। আপনি জানেন না? গঙ্গানারায়ণ কোনো উত্তর না দিয়ে নেমে যাচ্ছিল। তখন তার নিজস্ব খাজাঞ্চি বৃদ্ধ অক্ষয় সেন বললেন, বাবু, যাবার আগে আপনার সঙ্গে একটা পরামর্শ আছে। একদণ্ড অপেক্ষে করে যান। দিবাকরকে পছন্দ করে না গঙ্গানারায়ণ। তাকে সে কর্মচ্যুত করার চেষ্টা করেছিল, কিন্তু বিধুশেখরের জন্য পারেনি। তবে দিবাকরকে সে আর মফস্বলে আসবার সময় সঙ্গে নেয় না। তার বদলে এই অক্ষয় সেন মানুষটি অনেক ধীর স্থির, এর পরামর্শের মূল্য আছে। ভিতরের একটি কক্ষে ডেকে নিয়ে গিয়ে খাজাঞ্চি নির্ভীতে বললেন, হুজুর, আপনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে যেতে চান তো যাবেন নিশ্চয়ই, কিন্তু আপনি জমিদার, আর সাহেবেরা হাজার হোক আপনার ইজারাদার। দেখা করতে হলে সাহেবেরই আপনার নিকট আসা উচিত। আপনি সাহেবের কাছে এত্তেলা পাঠান। গঙ্গানারায়ণ বলল, আমি এত্তেলা পাঠালে সে আসবে? যদি না আসে? যতদূর মনে হলো সে আমার এত্তেলার পরোয়া করবে না। খাজাঞ্চি বললেন, তাহলে আপনি তার সঙ্গে দেখা করবেন না। আপনি জমিদার হয়ে তো বেচালে চলতে পারে না। প্রজারা নেচে উঠলেই কি আপনার কেতা নষ্ট করা উচিত হয়? আপনার বংশের একটা মান মর্যাদা আছে না? গঙ্গানারায়ণ বলল, সেনমশাই, যদি এক্ষুনি এই কামরার মধ্যে একটা বিষাক্ত সাপ দেখি তাহলে অমনি তিরিং বিরিং করে লাফিয়ে উঠব। এমনভাবে লাফিয়ে ওঠা জমিদারের পক্ষে বড়ই অনুচিত কাজ, কিন্তু কখনো কদাচিৎ তাও করতে হয়। আমি চললাম। তখন খাজাঞ্চি বললেন, তবে অন্তত এক কাজ করুন, আগে থেকে একটা খবর অন্তত পাঠানো হোক। আপনি যাবেন, আপনার আপ্যায়নের জন্য তাদের তৈরি হবার একটু সময় তো দিতে হবে অন্তত। আপনি উটকো হঠাৎ যাবেন, গিয়ে দেখলেন হয়তো সাহেব কুঠিতে নেই, তাছাড়া আপনার এখনো স্নানাহারও হয়নি। এতে গঙ্গানারায়ণকে রাজি হতেই হলো। নীলকুঠিতে তার দুধ গিয়ে খবর দিয়ে এলো যে অপরাহ্নে সে যাবে দেখা করতে। সাহেব যেন অনুগ্রহ করে তখন উপস্থিত থাকেন। এই খবর পাঠানোই হলো একটা বড় ভুল। তার অভ্যর্থনার ব্যবস্থাটি বেশ ভালোই হলো। নীলকুঠির বিশাল চত্বরে একটি ক্যাম্প চেয়ারে পা চড়িয়ে শুয়ে আছে ম্যাকগ্রেগর। রোদ আড়াল করবার জন্য মুখের উপর টুপি চাপা দেওয়া। মাটিতে গড়াচ্ছে কয়েকটা সুরার বোতল। সেখানে ভন ভন করছে এক ঝাঁক মাছি। সাহেবের জামায় ঝোলের দাগ, বোঝা যায় দুপুর থেকে খানাপিনা বেশ জব্বর হয়েছে। কয়েকজন কর্মচারী সশস্ত্র মুখে একটু দূরে সারবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। দু একজন সঙ্গীকে নিয়ে গঙ্গানারায়ণকে প্রবেশ করতে দেখে তারা সসম্ভ্রমে তাকে ভেতরে নিয়ে এলো এবং একজন সাহেবের কানে কানে কিছু বলল। সাহেব টুপিটা সরিয়ে রক্তাক্ত চক্ষে গঙ্গানারায়ণের দিকে তাকিয়ে জড়িত স্বরে বলল, হ্যালো জমিদার, নাইস সিইং ইউ, কাম অন, সিট ডাউন। একজন দৌড়ে একটি কেদারা এনে দিল গঙ্গানারায়ণের জন্য।
গঙ্গানারায়ণ সেটিতে বসে সাহেবদের দিকে তাকিয়ে দেখলো সে ততক্ষণে আবার মাথা হেলিয়ে দিয়ে মুখের উপর টুপি চাপা দিয়েছে। গঙ্গানারায়ণ গলা হাঁকারি দিয়ে বলল, মিস্টার ম্যাকগ্রেগর, শুভ অপরাহ্ন। আশা করি আপনার শরীর স্বাস্থ্য মঙ্গল। আশা করি এত অঞ্চলের জলবায়ু আপনার সহ্য ও পছন্দ হয়ে আছে। আমি আপনার সহিত কয়েকটি বিষয় লইয়া কিঞ্চিত আলোচনা করিতে আসিয়াছি। ম্যাকগ্রেগর এর উত্তরে নাক ডাকতে শুরু করল। বিস্মিত হয়ে গেল গঙ্গানারায়ণ। অনেক ইংরাজের সঙ্গে তার পরিচয় হয়েছে, এরকম বর্বর তো সে আগে কখনো দেখেনি। একজন খর্বকায় গোলাকৃতি বাঙালি হাত জোর করে বিনীতভাবে দাঁড়িয়ে আছে কাছে। তার দিকে ফিরে গঙ্গানারায়ণ বলল, সোনামুড়া পর্যন্ত পত্তনি ইজরা দেওয়া হয়েছিল। তার বাইরে আমার খাস তালুক। সেখানেও নীলকুঠির লোকেরা প্রবেশ করে জোর করে আমার প্রজাদের ধরে আনে। আমার প্রজারা নীলকুঠির রায়ত নয়। সেই লোকটি বলল, হুজুর, আপনার প্রজাকে হয়রানি করার কথা আমরা স্বপ্নেও ভাবি না। আপনারা হইলেন এদিকের 3 পুরুষের জমিদার। তবে কি আমাগো রায়তরা আপনার তালুকে গিয়ে লুকায়া ঘাপটি মাইরা থাকে, তাগো ধরে আনতে হয়। এলাকা চাষিরা বে এলাকায় যাবে কেন? হেরা আগে কোন বেটারা 2 আনা পয়সা মজুরি আর 5 পো চাউল খুরাকি পায়। আমাগো সাহেব পয়সা খরচ করতে কখনো নারাজ নন। তবু বেটারা। গঙ্গানারায়ণ বলল, আমার এলাকায় কয়েকটি পাকা আখের খেতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হুমকি দিয়ে চিনিকল বন্ধ করা হয়েছে। সেই লোকটি বলল, হুজুর, কার খেতে কে আগুন দেয়? তার কি ঠিক আছে? এ বেটারা কোথায় কোথায় নিজেকে মধ্যেই কাজিয়া করে, প্রতিবেশীর করে আগুন লাগায়। হ্যাঁ গো, কথা মোটেই বিশ্বাস লবেন না হুজুর। গঙ্গানারায়ণ কিছু বলতে গিয়েও থেমে গেল। সাধারণ একজন কর্মচারীর সঙ্গে এসব আলোচনা করতে তার ঘৃণা বোধ হচ্ছে। লোকটির মুখ দেখলেই বোঝা যায় লোকটি অতি খল। কে জানে এই সেই গোলক দাস কিনা। গঙ্গানারায়ণ জিজ্ঞেস করলো, কুঠিতে আর কোনো সাহেব নেই? আমার কটা জরুরি কথা বলার ছিল। লোকটি বলল, আজ্ঞা না হুজুর, সাহেবেরা সবাই চরমহালে শুয়োর মারতে গেছেন গিয়া। বেলাবেলিতেই রওনা হয়েছেন। আপনি আসবেন কয়া গ্রেগর সাহেব শুধু রয়েছেন। গঙ্গানারায়ণ সেই লোকটিকে বলল, জামাল উদ্দিন বলে একজন চাষি এই কুঠিতে এসেছিল আর ফিরে যায়নি। লোকটি বলল, কোন জামাল উদ্দিন হুজুর? কত মানুষই তো এখানে আসে যায়। এবার ম্যাকগ্রেগর জড়িত গলায় বলল, দোজ বেগার্স, দে অল লুক অ্যালাইক। অপমানে কর্ণমূল ও নাসিকাগ্র রক্তিম বর্ণ হয়ে গেল গঙ্গানারায়ণের। সাহেবটি জেগেই আছে, সব শুনছে, শুধু ইচ্ছে করে ঘুমের ভান ধরে রয়েছেন। এই কথাটি বলেই সে নাক ডাকতে শুরু করেছেন আবার। কর্মচারীটি বললেন, সাহেব কইলেন যে ওই চাষাভুষা সকলটির চেহারাই একই লাহান, শুধু নাম শুই না চেনা যায় না। তোমার সাহেবকে ডাকো, আমি ওর সঙ্গে কথা বলবো। লোকটি জিভ কেটে বলল, সে সাহিত্য আমার নাই, এখানে কারুরই নাই হুজুর। কাঁচা ঘুম ভাঙাইলে গ্রেগর সাহেব চৈতটা আগুনের মতো লক লক করেন, তখন হাতের সামনে যারে পান। গঙ্গানারায়ণ উঠে দাঁড়ালো। অভদ্র ব্যবহারের উত্তর কি হতে পারে? শারীরিক শক্তির প্রয়োগ কিংবা পাল্টা অভদ্র ব্যবহার, এর কোনোটিতেই গঙ্গানারায়ণ অভ্যস্ত নয়। সাহেবটি তাকে ইচ্ছে করে অপমান করছে, এটা যেন তার অবিশ্বাস্য মনে হলো। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ এমন ব্যবহারও করতে পারে? এই ব্রিটিশ জাতিরই কবি শেক্সপিয়ার, মিল্টন। হঠাৎ যেন গঙ্গানারায়ণের মস্তিষ্কটা শূন্য হয়ে গেল। সে দাঁড়িয়ে রইল স্থির হয়ে, কিন্তু সে ভুলে গেল সে কোথায় আছে। সে চোখে কিছু দেখতে পেল না। সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেল তার কানে। সে যেন একটি পাথরের মূর্তি। অপমান ও অত্যন্ত ক্রোধের পর সে যেন অপমান ক্রোধ ছাড়িয়ে চলে গেল অন্য কোনো স্তরে। কর্মচারীটি বলল, ওই যে দূরে কদম গাছটা দেখতে আসেন হুজুর, প্রজারা কেউ ওর বেশি দূর আসে না। ওই হানে খাড়াইয়া কথা কয়। কোনো প্রজার ঘাড়ে কয়টা মাথা যে সাহেব ও কাছারের মধ্যে পা দিব? আপনি আইসেন, আপনি মান্য লোক, আপনার কথা হইল গিয়া ভ্যান্ন, কিন্তু সুজাউদ্দিন না গজাউদ্দিন কার কথা কইলেন, সে এখানে আসবে কেন? গঙ্গানারায়ণ কিছুতেই শুনতে পেল না এসব। তার চোখের সামনে অন্য জগৎ চলমান, তার মাথা টলছে একটু একটু। লোকটি বলল, হুজুর কি সাহেব বাড়িতে জল খান? তাইলে একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি। এ কথাও শুনতে পেল না গঙ্গানারায়ণ। সে যেন অচেতন অথচ দণ্ডায়মান।
তার সমস্ত মুখে বিষাদের কালিমা মাখা। তাকে সেই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে সকলেই বিস্মিত। তার সঙ্গীদের মধ্যে একজন ডাকলো, হুজুর। গঙ্গানারায়ণ এক পা বাড়াতে গিয়ে টলে পড়ে যাচ্ছিল। তার সঙ্গীরা ধরে ফেললো তাকে। তখন যেন জ্ঞান ফিরে পেয়ে এসে আচ্ছন্ন গলায় বলল, কি হয়েছে, তোরা আমায় ধরে রইছিস কেন? হুজুরের কি শরীর খারাপ হলো? গঙ্গানারায়ণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না। চল। ধীর পায়ে সে বেরিয়ে এলো নীলকুঠি থেকে। সাহেবদের কুঠি থেকে বেরিয়ে পালকি পর্যন্ত সঠিকভাবে হেঁটে এলো গঙ্গানারায়ণ। তারপরে সে সংজ্ঞা হারালো। পালকির মধ্যে এক পা বাড়িয়েই পড়ে গেল হুমড়ি খেয়ে। তার সঙ্গীরা উৎকণ্ঠিত হয়ে ডাকাডাকি করতে লাগলো তাকে, কিন্তু কোনো উত্তর পেল না। তখন বেহারারা পালকি তুলে নিয়ে ছুটল জোর কদমে। এ স্থল থেকে নদীর ঘাট প্রায় অর্ধ ক্রোশ দূর। এই পথটুকু অচৈতন্য হয়েই রইল গঙ্গানারায়ণ। বজ্রার সন্নিকটে নদী তীরে বহু প্রজা তখনও বসেছিল জামাল উদ্দিন শেখের সংবাদ জানার প্রত্যাশায়। গঙ্গানারায়ণকে পালকি থেকে ধরাধরি করে নামাতে দেখে সকলে উঠে দাঁড়িয়ে হই হই রই রই শুরু করলো। তাদের সকলেরই ধারণা হলো যে সাহেব কুঠিতে গিয়ে গঙ্গানারায়ণ প্রহৃত হয়েছে। দুশ্মন সাহেবরা কারুকেই বেয়াত করে না। বহুকাল অবধি সংস্কারের জন্য সাধারণ প্রজারা জমিদারকে পিতৃতুল্য মনে করে, কিংবা তার চেয়েও অনেকখানি বেশি। সেই জমিদারের সম্মানহানি তাদের কাছে অকল্পনীয়। তাদের রক্ত উষ্ণ হয়ে উঠল। চিৎকার উঠতে লাগলো উচ্চ গ্রামে। কয়েকজন মাটিতে লাঠি ঠুকতে লাগলো সক্রোধে। গঙ্গানারায়ণকে এনে শোয়ানো হলো বজ্রার মধ্যে তার খাস কামরায়। অতি ব্যস্ত হয়ে তার সঙ্গী কর্মচারীরা তাৎক্ষণিক কর্তব্য বিষয়ে শুরু করে দিল বিতণ্ডা। কেউ বলল গঙ্গানারায়ণকে এখনই বজ্রা থেকে সরিয়ে ওপরে জমিদারি কুঠিতে নিয়ে যাওয়া হোক। সেখানে একজন কবিরাজ থাকেন, যিনি একসময় গঙ্গানারায়ণের পিতার চিকিৎসা করেছেন। কেউ বলল গঙ্গানারায়ণকে সরাবার দরকার নেই, কুঠিতে যেতে অনেক সময় লেগে যাবে, সেই কবিরাজকেই আনানো হোক। আবার কেউ বলল এই বিদেশ বিভূয়ে উত্তম চিকিৎসার ব্যবস্থা সম্ভব হবে না, সুতরাং কাল বিলম্ব না করে এখনই বজ্রার মুখ ঘুরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। খাজানজি অক্ষয় সেন বৈদ্য বংশ সম্ভূত বলে কিছু কিছু চিকিৎসা বিদ্যা জানেন। তিনি গঙ্গানারায়ণের নাড়ি ধরে বসে রইলেন। তারও মত এখানে অপেক্ষা না করে বরং কলকাতার উদ্দেশ্যে যাত্রা করা ভালো। অন্তত কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছালেও সেখানে অ্যালোপ্যাথিক ডাক্তার পাওয়া যাবে। একটু পরেই গঙ্গানারায়ণ চোখ মেলল এবং উঠে বসল। তাকে ঘিরে রয়েছে কর্মচারীদের ভীতচকিত মুখ, আর বাইরে প্রজাদের তুমুল কলরব। সে বিস্মিত হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার? আমি কি করে এখানে এলুম? অত চেঁচামেচি কিসের? বৃদ্ধ খাজাঞ্চি বললেন, হুজুর, আপনি কথা বলবেন না, বিশ্রাম নিন। গঙ্গানারায়ণ পালঙ্ক থেকে নেমে শরীরের আড়মোড়া ভেঙে পড়ল, কই, আমি তো অসুস্থ বোধ করছি না কো। আমি নীলকুঠিতে গেছিলুম। তারপর কি হলো? একজন কর্মচারী বলল, হুজুর, আপনি সাহেবদের সঙ্গে কথা কইতে গেছিলেন। গঙ্গানারায়ণ বলল, হ্যাঁ, কিন্তু সে সাহেব আমার সঙ্গে কথা কইলে না, একেবারে বর্বর, নেশাখোর। কিন্তু তারপর তারপর তো আর কিছু মনে পড়ে না। আপনি জ্ঞান হারিয়ে ফেলেছেন, এখন শুয়ে থাকুন বরং, একটু পরে জোয়ার এলেই আমরা নৌকো ছেড়ে দেব। জ্ঞান হারিয়ে ফেলেছিলুম? কেন? আমার তো কখনো এমন হয় না। হুজুর, সাহেব আপনার মান রাখেনি। হ্যাঁ, সে কথা মনে আছে, আমার খুব রাগ হয়েছিল। তা বলে জ্ঞান হারাবো? এ যে বড় আশ্চর্যের কথা। দুধার করে কয়েকজন লাঠিয়াল প্রজা বজ্রার উপর উঠে এসে কামরার দরজার সামনে দাঁড়িয়ে একসঙ্গে বলে উঠল, হুজুরের জন্যে আমরা জান দিমু। পাঁচখানা গায়ে লাইট ঠেলেরা হুজুরের থনে আইসা খারাবে। হুজুর, একবার কন, আমরা সাহেবগুলার ঘেড়ি ভাঙ্গা দিমু। খাজাঞ্চি বাবু ওদের দেখে খিচি উঠে বললেন, মোলো, এই হারামজাদাগুলো একেবারে উপরে উঠে এসেছে। যাও যাও, নিচে যাও। আস্পর্ধা দেখো, ছোট লোকগুলো আজকাল যেন একেবারে মাথায় উঠতে চায়। সে তিরস্কার অগ্রাহ্য করেও প্রজারা বলতে লাগলো, আমাকে হুজুরের শরীরে হাত দিছে, হের বদলা আমরা নিমু। হুজুরের লাইগা আমরা হকলডি এক কাট্টা হইয়া নীলকুঠি লাল কইরা দিতাম পারি। গঙ্গানারায়ণ হাত তুলে বলল, তোমরা শান্ত হও। আমায় মেরেছে?
কে বললে আমায় মেরেছে? আমার মনে নেই তো। হ্যাঁ রে ভুজঙ্গ, তুই তো গিয়েছিলি আমার সঙ্গে। আমায় সত্যিই কেউ মেরেছে? ভুজঙ্গ বলল, আগে না হুজুর, আমি সবসময় আপনার পাশে দাঁড়িয়েছিলুম। খাজাঞ্চি বললেন, হুজুরের গায়ে হাত দেবে এমন সাধ্য কার আছে? এই ছোট লোকগুলোর ঘটে এক রত্তি বুদ্ধি নেই। গঙ্গানারায়ণ বলল, তবে জামালউদ্দিন শেখের কোনো খবর আমি পাইনি। ওরা শিকার পেলে না, বললে জামালউদ্দিন শেখকে ওরা চেনে না। প্রজারা আবার বলল যে জামালউদ্দিন শেখ নিজে তার বেবি হানিফার খোঁজ নেবার জন্য নীলকুঠিতে গিয়েছিল, সেখান থেকে সে ফেরেনি। হানিফা বিবিকে রাতের বেলা জোর করে ধরে নিয়ে গেছে গোলক সেন। এদের দুজনকেই ওরা কেউ বেরোতে দেখেনি নীলকুঠি থেকে। নদীর পানিতে ওদের লাশও ভেসে ওঠেনি, সুতরাং কুঠির মধ্যেই মাটির নিচে গারদে নিশ্চয়ই আটক করে রাখা হয়েছে ওদের। জামালউদ্দিন আর হানিফা বিবিকে ওরা জোর করে ছাড়িয়ে আনবেই এবং সেই সঙ্গে হুজুরের প্রতি অপমানের প্রতিশোধ নেবে। তাদের কথা শুনে দয়া হয়েছিল বলেই তো হুজুরও এই বাঘের গুহায় গিয়ে পা দিয়েছিলেন। প্রজারা সমস্বরে আরো সব উত্তেজক কথা বলতে যাচ্ছিল। খাজাঞ্চি প্রচন্ড ধমক দিয়ে তাদের থামিয়ে দিলেন। মুখ্য আর গোয়ার লোকগুলো কোমল উদার হৃদয় জমিদার গঙ্গানারায়ণকে বিপদে ফেলতে চায়, সাহেবদের সঙ্গে লড়বে। পিঁপড়ের পাখা ওঠে মরণের তরে। কান টানলে যেমন মাথা আসে, তেমনি মফস্বলে একটি ইংরেজের গায়ে হাত দিলে অমনি কলকাতা থেকে কামান বন্দুক নিয়ে রাশি রাশি ইংরেজ সৈন্য ছুটে আসবে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবে। জমিদারের বজরায় বসে সাহেবদের বিরুদ্ধে কোনো কথা উচ্চারণ করাও অতি গর্হিত। হুজুর, কানে আঙ্গুল দিন, এসব কিছু শুনবেন না। খাজাঞ্চি সেই প্রজার দলকে কুকুর ছাগলের মতো তার আবার ভঙ্গি করে বলল, দূর হ, বেরো, আবি নিকাল। হুজুর অসুস্থ, তেনার সামনে এসে হল্লা করিস? তোদের এত সাহস? নাম আগে, নাম বজরা থেকে, তারপর তোরা যাহা খুশি করগে যা। হুজুর তোদের হয়ে কথা কইতে গেছিলেন, এই তোদের 7 পুরুষের ভাগ্যি, আজ রাতেই বজরা ঘোরাবো। গঙ্গানারায়ণ এবার খাজাঞ্চিকে বাধা দিয়ে বলল, সেন মশাই, ওরা আমার প্রজা, বিপদে পড়ে আমার কাছে এসেছে, এখন ওদের তাড়িয়ে দেওয়া কি উচিত কর্ম হয়? আশ্রিতকে রক্ষণ করাই তো আমাদের ধর্ম। খাজাঞ্চি বললেন, হুজুর, ওরা আপনার প্রজার যোগ্য কি ব্যবহার করেছে? জমিদারের কাছে এসে কোনো এক ব্যাটাও কি নজরানা এনেছে? জমিদারের সামনে নজরানা না রেখে মুখ খোলা সাহস দেখায়। ছোট লোকগুলার আজকাল বড় বেশি বার বেড়েছে। তখন প্রজারা লজ্জিতভাবে বলে উঠল যে এখন তাদের পেটে অন্ন নেই, অনেকের বাড়িঘর পুড়ে গেছে, তাই কোনো নাজরানা আনতে পারেনি। আবার সুদিন যদি আসে তখন তারা নিশ্চয়ই জমিদারকে নাজরানা দিয়ে সম্মান দেখাবে। একজন একটু বেশি ভাব নিয়ে বলল যে, হুজুর, এবছর আমাদের চোখের পানি আপনার নজরানা, আমাদের ফেলে যাবেন না। খাজাঞ্চি বললেন, হুজুর, এখানে বসে থেকেই বা আপনার লাভ কি? আপনি তো একবার চেষ্টা করে দেখলেন। নীলকুঠির সাহেব যদি আপনার কথায় কান না দেয়, তাহলেও সে সাহেবকে বিশেষ দোষ দেওয়া যায় না। নীল চাষের আইন তো আপনাকে বুঝিয়ে বলেছি। নীলকররা পত্তনি জমি নিয়ে যে চাষ করে তার নাম এলাকা চাষ। সেখানে জমিদারের কোনো রকম কথা কওয়ার এখতিয়ার নেই। এখানকার প্রজারা এখন নীলকরদের ভূমিদাস। নীলকরদের ইচ্ছে অনুযায়ী ওদের মরণ বাঁচন। আপনি এর মধ্যে থেকে কি করবেন? গঙ্গানারায়ণ উষ্ণ হয়ে বলল, সেনমশাই, আপনি বলতে চান যে এর কোনো রকম প্রতিকার নেই? এই নিরীহ মানুষগুলো শুধু শুধু মরবে? খাজাঞ্চি এতক্ষণ একটু হাসলেন। এই বৃদ্ধ তার জীবনে দেখেছেন অনেক উত্থান পতন। জমিদারের ছেলে প্রজার দুঃখ দেখে বিচলিত হয়, এটা তাঁর কাছেও একটা নতুন অভিজ্ঞতা। গঙ্গানারায়ণের রক্ত এখনো চঞ্চল, তাই নিজের ভালো মন্দ বোঝার সময় এখনো আসেনি। খাজাঞ্চি বললেন, হুজুর, যুদ্ধে যে যেতে সে কি অমনি অমনি কিছু ছাড়ে? আমরা পরাধীন জাতি, আমরা কি আর বড় মুখ করে অন্যায়ের প্রতিকার চাইতে পারি? সাহেবদের দয়ায় ছিটে ফোঁটা পেয়ে আমাদের বাঁচতে হবে। আপনি শুনেছেন নিশ্চয়ই যে বাংলার জন্য একজন ছোট লাট নিযুক্ত হয়েছে এবছর। বড় লাট তো সিমলেতেই বসে থাকেন, রাজধানী কলকাতায় কদিনই বা আর আসেন। এখন ছোট লাট হলদি সাহেব যদি দয়া করেন। গঙ্গানারায়ণ বলল, লেফটেন্যান্ট গভর্নর হ্যালিডে, তিনি কি করবেন? খাজাঞ্চি বললেন, শুনেছি ছোটলাট দেশের অবস্থা সচক্ষে দেখবার জন্য সফরে বেরিয়েছেন। একদিন না একদিন এদিক পানেও আসবেন। প্রজারা তখন দল বেঁধে গিয়ে তেনার পায়ে গিয়ে আছড়ে পড়ুক।
তিনি যদি কিছু সুরাহা করেন তবেই এদের বাঁচোয়া। আপনি কি করবেন? দেশের দণ্ডমুন্ডের মালিক তো জমিদাররা নয়, এখন সাহেবরা হলো গে মালিক। আমার পরামর্শ যদি শোনেন হুজুর, এদিকে আপনার যে বাকি জমি এক্ষুনি পত্তনি দেওয়া হয়নি তাও নীলকরদের হাতে তুলে দিন, তাহলে শান্তিতে থাকবেন। আখের চাষ এখন মাথায় থাকুক। গঙ্গানারায়ণ বলল, হ্যান্ডে সাহেব এদিকে কখন আসবেন? তার ঠিক কি? জামালউদ্দিন শেখ আর হানিফা বিবিকে যে গুম করে রেখেছে তার একটা ব্যবস্থা করতে হবে না? তাদের যদি এর মধ্যে মেরে ফেলে? মেরে ফেললে আর আপনি কি উপায়ে আটকাবেন হুজুর? কথায় বলে মুক্কুর মরণ গাছের আগায়। ওই জামালউদ্দিন শেখটাকে আমি চিনি তো, বেটা কাঠ গোয়ার। ওর মরণ তো এমন আঘাটাতেই বাঁধা ছিল, বিবিকে ধরে নিয়ে গেছে, সেজন্য ওর এত টনক নড়াবার দরকার ছিল? সাত করে কেউ বাঘের গুহায় পা দেয়? জোয়ার মধ্য বেঁচে থাকলে একটার বদলে ও অব্দি আরো 10টা বিবি শাদি করতে পারতো না? বলুন। আপনি বলেন কি সেন মশাই? ওর বউকে ধরে নিয়ে গেলে ও তার সন্ধান করতে যাবে না, চুপ করে ঘরে বসে থাকবে জোয়ান মধ্য হয়ে? তাই যদি করতো তো হতবাগা বেঁচে যেতে পারত। বরং উচিত ছিল আর একটা খাপসুরুত মেয়েকে শাদি করে কিছুদিন পর তাকেও নীলকুঠিতে পাঠিয়ে দেওয়া। এত বড় অন্যায় নিয়ে আপনার মশকরা আমার ভালো লাগছে না সেন মশাই। যদি আমার কথাকে মশকরা বলে মনে হয় তবে ক্ষমা করবেন হুজুর, কিন্তু এর মধ্যে অন্যায়টা আপনি দেখলেন কোথায়? আমাদের এই এত বড় দেশটাকে পছন্দ হয়েছে বলেই তো সাহেবরা কেড়ে নিয়েছে, আর একটা সুন্দরী মাগিকে পছন্দ হলে তাকে ওরা কেড়ে নিতে পারবে না? বীরভোগা বসুন্ধরা স্ত্রীলোকেরা হলো গে বীর্য শুল্কা। আমাদের শাস্ত্রকাররা এই কথা বলে গেছেন, খুঁজে দেখুন। ওদের মুসলমানি শাস্ত্রেও নিশ্চয়ই এমন কথা আছে, খ্রিস্টানি শাস্ত্রেও আছে। শাস্ত্র আলোচনা এখন থাক সেন মশাই, প্রজাদের বলুন কালই আমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ওদের বিষয় নিয়ে দরবার করতে যাব। প্রজারা জয়ধ্বনি দিয়ে উঠল। খাজাঞ্চি বিরস মুখে বললেন, আপনি আজ অসুস্থ হয়ে পড়েছিলেন, এরপর যদি আপনাকে কঠিন ব্যামোয় ধরে তবে কলকাতায় গিয়ে কর্তামার কাছে আমরা কি করে মুখ দেখাবো? ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে কি আপনি কি করবেন? প্রজাদের মুখেই তো শুনেছেন যে এই নীলকুঠির কুটিয়াল সাহেব আর ম্যাজিস্ট্রেট সাহেব একেবারে প্রাণের দোসর। সেই সাহেব এই সাহেবের কুটিতে এসে নিত্য খানা খান। তিনি কি এনার নামে কোনো নালিশ শুনবেন? শুধু শুধু আপনার মুখ নষ্ট হবে। গঙ্গানারায়ণ গম্ভীরভাবে বলল, নীলকররা রায়তদের দিয়ে জোর করে নীল চাষে বাধ্য করতে পারে বটে, আইনে সেরকম ফাঁক রয়ে গেছে, কিন্তু প্রজাদের ঘর থেকে বউ কেড়ে নিয়ে যাওয়ার কিংবা গুম খুন করার কোনো অধিকার তাদের নেই। ইংরেজ সরকারের যত দোষী থাকুক, তারা যেসব আইন করে তার সুযোগ নিতে পারে সকলেই। গরিব নিরীহ লোকগুলো সেই সব আইনের খবর রাখে না বলে কি যে যা খুশি পার পেয়ে যাবে? এই ম্যাকগ্রেগরকে আমি শাস্তি দেওয়াবই। আইনের কথাই যখন তুললেন হুজুর, তখন আমি বলি যে আপনি সব দিক ভেবে দেখেননি। আপনি ভালো মতোই জানেন যে গুম, আটক, খুন বা ঘরবাড়ি পোড়ানো এসব হলো গে ফৌজদারি মামলা। মফস্বলে কোনো সাদা চামড়ার মানুষের নামেই ফৌজদারি মামলা আনা যায় না, কোনো আদালতে সে মামলা নেয় না। ম্যাজিস্ট্রেটও আপনার কথা শুনে হাঁকিয়ে দেবে। এর সুরাহা করতে হলে আপনাকে মামলা দায়ের করতে হবে কলকাতার সুপ্রিম কোর্টে। ওই জামালউদ্দিনের বুড়ো বাপকে আপনি সঙ্গে নিয়ে চলুন, তারপর কলকাতায় ওকে দিয়ে মামলা ঠোকাবেন। আপনার যদি ইচ্ছা হয় খরচপত্র আপনি দেবেন। আর ততদিনে যদি জামালউদ্দিন শেখ আর হানিফা বিবি বেঁচে না থাকে, প্রমাণ লোপ করার জন্য যদি ওরা ওদের দুজনকে খুন করে জলে ভাসিয়ে দেয়, তাহলে আর কি হবে? এমন হাজার হাজার মুচ্ছে, তার সঙ্গে আরো 2টি প্রাণ যোগ হবে। একটু থেমে একটু কেসে এবার বৃদ্ধ সেন মশাই কুণ্ঠিতভাবে বললেন, আমার কথা আপনার কাছে তিক্ত বোধ হতে পারে হুজুর, কিন্তু আমি বলছি আপনাকে যুক্তির কথা। মিচিমিচি দুটো ভাবের কথা আপনাকে শুনিয়ে তো কোনো লাভ নেই। ওই হানিফা বিবিকে সাহেব ছুঁয়েছে, এরপর তাকে ওই মুসলমানরা কেউ কি আর ঘরে ঠাঁই দেবে? ওদের জিজ্ঞেস করে দেখুন না। এমনকি ওই জামালউদ্দিন শেখও দিত না। হানিফা বিবিকে ছাড়িয়ে আনা হলো গে ভাবের কথা। ওই একটি মেয়ে মানুষের জন্য হাজার হাজার মানুষের উপর আবার অত্যাচার হবে। গঙ্গানারায়ণ বলল, আপনার যুক্তি এখন আপনার কাছেই থাক। কাল সকালে ম্যাজিস্ট্রেটের কাছে আমার যেতেই হবে, এরা আমার দায়। আপনার কিসের দায়? কিসের তা জানি না, তবু আমার বুকে একটা ভার চেপে আছে। আপনার শরীর শরীর এখন ভালো আছে আমার। কেন তখন অমন মাথা ঘুরে গেল বুঝতে পারছি না। হুজুর,
আপনি শুনেছেন বোধহয়, নদিয়ার কমিশনার সাহেব শুকচরের জমিদার নীলকণ্ঠ রায়কে আটক করে রেখেছিল এই চৈত মাসে। লোক বলে নীলকণ্ঠ রায়কে জোর করে ঘোড়ার দানা খাওয়ানো হয়েছিল সাহেবের হুকুমে। ওসব কথা আর থাক, আপনাকে বললাম যে এটা আমার দায়। প্রজাদের উদ্দেশ্য করে গঙ্গানারায়ণ বলল, তোমরা সব এখন যাও, রাত হয়েছে। এসব কথা আর এখন পাঁচকান করো না। এসব কথা নিয়ে নিজেদের মধ্যে ঘোঁট পাকিয়েও এখন কোনো সুফল হবে না। কাল সকালে আমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যাব। যদি আমার সঙ্গে তোমরা কেউ যেতে চাও তাহলে যাবে। প্রজারা আবার আনন্দে সরব হয়ে উঠল। এত দুঃখের মধ্যেও তাদের এইটুকু সান্ত্বনা যে তাদের জমিদার তাদের সমব্যথী হয়েছেন। নায়েব গোমস্তা খাজাঞ্চির কথায় কান না দিয়ে তিনি তাদের কথায় গুরুত্ব দিয়েছেন। প্রজারা তখনও যেতে চায় না। গঙ্গানারায়ণ বারবার বুঝিয়ে বলল তাদের। তারপর এক সময় সে খাবার ঘরে চলে এলো। মেঝেতে মখমলের আসন পাতা, সামনের উপর থালায় জুই ফুল রঙের আতপ চালের ভাত ও 10-12 রকমের ব্যঞ্জন সাজানো। জননী বিম্ববতীর নির্দেশে সফরে বেরোবার সময় পাচক ভৃত্যের একটি ছোটখাটো দল গঙ্গানারায়ণকে সঙ্গে আনতে হয়। গঙ্গানারায়ণ স্বল্পাহারী, তবু প্রধান রসুইকর দুর্যোধন প্রতিদিন দুবেলা নানা প্রকারের ব্যঞ্জন পাক করবেই। হস্তমুগ্ধ প্রক্ষালনের সময় গঙ্গানারায়ণ তার ডান হাতে 3টি অঙ্গুরীয় খুলে বাম হাতের আঙ্গুলে পড়ল। ডান হাতে অঙ্গুরীয় পড়ে থাকা অবস্থায় খাদ্য গ্রহণ করা গঙ্গানারায়ণের পরিবারে নিষিদ্ধ। কয়েক পুরুষ আগে এই পরিবারের একজন কর্তা নাকি অন্ন গ্রহণের সময় হঠাৎ একটি আলগা অঙ্গুরীয় উদরসাৎ করে ফেলেছিলেন এবং আসনে বসে থাকা অবস্থাতেই তিনি মারা যান। প্রথম গ্রাস অন্ন মুখে তুলেই গঙ্গানারায়ণ বুঝতে পারল যে আজ তার আহারের একেবারে রুচি নেই। অথচ একটু আগেই প্রজাদের সঙ্গে কথা বলবার সময় সে বেশ ক্ষুধা বোধ করছিল। এখনো তার ক্ষুধা আছে এবং স্বাভাবিক নিয়মেই এই সময়ে তার ক্ষুধার উদ্রেক হওয়া উচিত। তবু কিছুই খেতে ইচ্ছে করছে না কেন? বিভিন্ন ব্যঞ্জন সে চেখে দেখলো, সবগুলিই যেন বিষাদ। নদী থেকে ধরা টাটকা কালবোস মাছের স্যুপ, বৃহদাকার গলদা চিংড়ি ভাজা, এঁচড়ের তরকারি, যা দুর্যোধনের রন্ধন গুণে পাঁঠার মাংসের মতো মনে হয়, এর কিছুই এক টুকরোর বেশি মুখে নিতে পারল না গঙ্গানারায়ণ। এমনকি এক পাথর বাটি ভরা উষ্ণ দুধ, যা প্রতিদিন খাদ্যের শেষে পান করে সে, তাতেও ওষ্ঠ ছোঁয়ানো মাত্র সে যেন পুরনো ঘৃতের গন্ধ পেল। তার প্রায় বমি চলে এলো। গঙ্গানারায়ণ বুঝল রন্ধনের কোনো দোষ নয়, তার জিহ্বায় কোনো খাদ্য গ্রহণ করতে চাইছে না। এরকম ব্যাপার গঙ্গানারায়ণের অভিজ্ঞতা আগে কখনো হয়নি। সে বিমূঢ় বোধ করল। গঙ্গানারায়ণকে হাত গুটিয়ে বসে থাকতে দেখে খাজাঞ্চি মশাই বললেন, কিছুই খেলেন না তো হুজুর? আমি তখনই দেখেই বুঝেছি আপনার শরীরের গতিক ভালো নয়, আপনার বিশ্রাম প্রয়োজন। আজই কলকাতার দিকে রওনা দিলে ভালো হয়। গঙ্গানারায়ণ মুখ তুলে বলল, আমার শরীর আর কোনো রকম অসুবিধা বোধ করছে না খাজাঞ্চি মশাই, শুধু খেতেই যেন ইচ্ছে করছে না। খাজাঞ্চি বললেন, পিত্ত কফ বায়ু কুপিত হলে অনেক সময় বুঝতে পারা যায় না। আমার কাছে মকরদচ রয়েছে, একটু তুলসী পাতার রস আর মধুর সহিত মেরে যদি খেয়ে নেন। পাত্র ত্যাগ করে উঠে পড়ল গঙ্গানারায়ণ। খাজাঞ্চির দেওয়া ওষুধ খেয়ে নিল বিনা আপত্তিতে। তারপর নিজের কক্ষে গিয়ে গবাক্ষের পাশে বসে চেয়ে রইল নদীর দিকে। আজ কোন তিথি কে জানে। সন্ধ্যের দিকে আকাশ অন্ধকার ছিল, এখন বেশ জ্যোৎস্না ফুটেছে। নদীর তরঙ্গে লুটোপুটি খেয়ে খেলা করছে শিশু চাঁদ। গঙ্গানারায়ণ অনেকক্ষণ চেয়ে রইল সেদিকে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শয্যায় আশ্রয় নিল। অনেকক্ষণ পর্যন্ত তার নিদ্রা এলো না। অপরাহ্নে ম্যাকগ্রেগরের রূঢ় ব্যবহার আর অসহায় প্রজাদের দুঃখের কথা অনবরত ঘুরতে লাগলো তার মাথায়। সকলের কথা শুনে যা বোধ হচ্ছে, এই জেলার ম্যাজিস্ট্রেটও এক অমার্জিত ইংরেজ। সে কি রকম ব্যবহার করবে তার ঠিক নেই, তবু প্রজাদের কাছে কথা দিয়েছে গঙ্গানারায়ণকে একবার যেতেই হবে তার কাছে। ইংরেজের হাত থেকে জামালউদ্দিন শেখ আর হানিফা বিবিকে ছাড়িয়ে আনার সাধ্য তার নেই, কিন্তু সর্বপ্রকার চেষ্টা তাকে করতেই হবে। চেষ্টার নামই পুরস্কার। একসময় গঙ্গানারায়ণ টের পেল যে তার সর্বশরীর উত্তপ্ত হয়ে উঠেছে। মস্তিষ্কের মধ্যে যেন বয়ে যাচ্ছে একটা প্রবল ঝঞ্ঝা। অথচ এ ঠিক জ্বর আসার অনুভূতি নয়। শরীরে কোনো অবশ ভাব নেই। শরীর যেন আর শয্যায় থাকতে চাইছে না। এই অবস্থায় নিদ্রা আসা অসম্ভব। গঙ্গানারায়ণ উঠে বসল। এ কি হলো তার? নীলকুঠিতেও কিছুক্ষণের জন্য তার বোধশক্তি সম্পূর্ণ লোপ পেয়েছিল। সে দাঁড়িয়েই ছিল, অথচ সেই সময়টুকুর কথা তার কিছুই মনে নেই। তারপর পালকিতে ওঠার সময় সে সম্পূর্ণই সংজ্ঞাহীন হয়ে পড়ল।
এরকম তো তার কখনো হয়নি আগে। ঘাড়ে মাথায় জল ছেটালে উপকার হতে পারে ভেবে সে তাই করলো। তারপর মুক্তবায়ু সেবনের উদ্দেশ্যে সে উঠে এলো বজরার ছাদে। রাত্রি কত প্রহর এখন কে জানে। বজরা সকলেই এখন ঘুমন্ত। বজরার সঙ্গে বাঁধা ছোট পিনিসটির ছাদে জ্বলছে একটা মশাল। তার কাছেই দুজন লোক পরস্পরের কাঁধে কাঁধ ঠেকিয়ে বসে আছে। পাশে রাখা দুটি ধারালো বর্ষা। কোনো সন্দেহ নেই যে প্রহরী দুজনও নিদ্রাপ্লুত। নরম শীতল বাতাসে বেশ খানিকটা আরাম পেয়ে ছাদের উপর পায়চারি করতে লাগলো গঙ্গানারায়ণ। একটু পরেই সেই স্থানকাল সম্পূর্ণ বিস্তৃত হলো। যেন এখানে কোনো নদী নেই, বজরা নেই, কোনো মানুষ নেই। গঙ্গানারায়ণ সম্পূর্ণ একা। সে কোনো সীমাহীন স্থলে ঘুরছে। হঠাৎ হঠাৎ তার মস্তিষ্কে বিদ্যুৎ চমকের মতো এসে যাচ্ছে এক একটি স্মৃতির টুকরো। সেগুলোও তার অচেনা। সে যেন শিশু হয়ে শুয়ে আছে কোনো জননীর কোলে, কিন্তু সেই জননীকে সে চেনে না। সে ফুলের মালা টেনে টেনে ছিঁড়ে ফেলছে। তার অঙ্গের রাজ বেশ। সে ডুবে যাচ্ছে কোনো কাল সমুদ্রে, শুধু হাত দুটি উচ্চে তোলা। পর মুহূর্তেই যেন সে আবার শুয়ে আছে নগ্নগাত্রে কোনো মন্দিরের চাতালে। সে মুখ তুলে তাকালো আকাশের দিকে। লঘু মেঘ ও কিছুটা নীল রং মেশা জ্যোৎস্না ভরা অনন্ত গগনের দিকে চেয়ে যেন সে সত্যি সন্ধান পেয়ে গেল অসীমের। তার নিঃশ্বাস পড়তে লাগলো ঘন ঘন। তার মুখের চেহারা এখন অন্যরকম। একটা শব্দ পেয়ে গঙ্গানারায়ণ তাকালো নদীর ঘাটের দিকে। সেখানে কয়েকটি মানুষ জলে নেমে মুখ প্রক্ষালন করছে আর নিজেদের মধ্যে কথা বলছে গুনগুন করে। গঙ্গানারায়ণ ওদের দিকে তাকালো বটে, কিন্তু কিছু যেন দেখলো না, কিছু গ্রাহ্য করলো না। সে আবার মুখ ফেরালো আকাশের দিকে তৃষ্ণার্তের মতো। একটু পরেই আবার ঠিক স্বপ্নচালিতের মতন গঙ্গানারায়ণ নেমে এলো ছাদ থেকে, কিন্তু নিজের কক্ষের দিকে গেল না। বজরার সিঁড়ি তুলে রাখা হয়েছে। তীরের বেশ সন্নিকটেই নোঙ্গর করা বজরা। গঙ্গানারায়ণ গলুইয়ের কাছে এসে এক লম্ফে চলে এলো তীরে। নদীর ঘাটের কাছে যেখানে লোকগুলি ছিল সে সেদিকে এগিয়ে গেল দ্রুত পদে। লোকগুলি তখন গোল হয়ে বসেছে। একজন বয়স্ক ব্যক্তি একটা বড় পাত্র ভর্তি ভেজানো চিড়ে ও আখের গুড় মাখছে। তার থেকে এক একটা মণ্ড তুলে তুলে দিচ্ছে অন্যদের হাতে। গঙ্গানারায়ণ সেখানে বসে পড়ে হাত বাড়ালো। বয়স্ক লোকটি কোনো প্রশ্ন না করে গঙ্গানারায়ণের হাতেও তুলে দিল একটা মণ্ড। গঙ্গানারায়ণ সাগ্রহে সেটা সবখানি একসঙ্গে ভরে দিল মুখের মধ্যে। ঠিক যেন অমৃতের স্বাদ পেল। লোভীর মতো সে হাত বাড়িয়ে দিল আবার। বয়স্ক লোকটি এবার জিজ্ঞেস করলো, তুমি কে বাপু? গঙ্গানারায়ণ কোনো উত্তর দিল না। সে হাত বাড়িয়েই রইল। সেই লোকটি বলল, অতিথি নারায়ণ, তুমি যদি তৃপ্ত হও তো যত খুশি লও। আমরা অতি দরিদ্র, আমাদের কাছে লুণ্ঠনযোগ্য ধন সম্পদ কিছুই নেই। দলটিতে বয়স্ক নারী পুরুষই বেশি। 3 জন যুবক ও একটি শিশুও রয়েছে। এরা তীর্থযাত্রী। আহার শেষ করার পর ওরা যখন আবার যাত্রা শুরু করলো, তখন গঙ্গানারায়ণ নিঃশব্দে অনুসরণ করতে লাগলো ওদের। সাধারণত রাত্রে পথ চলার রীতি নেই, কিন্তু বিদেশি তীর্থযাত্রীরা এই অঞ্চলে এসে শুনেছে যে নীলকরদের অত্যাচারে এখানে ত্রাসের রাজত্ব চলছে। অধিকাংশ প্রজাই গৃহছাড়া। সেই জন্য তীর্থযাত্রীরাও যত দ্রুত সম্ভব এই এলাকা পার হয়ে যেতে চায়। গঙ্গানারায়ণ মিশে গেল ওদের দলে। ক্রমশ সে চলে যেতে লাগলো তার বজরা থেকে অনেক দূরে। তীর্থযাত্রীরা প্রথমে তাকে কোনো দস্যু দলের প্রতিনিধি মনে করেছিল। তার সঙ্গে কোনো অস্ত্র না থাকলেও তাকে ওরা ঘাঁটাতে সাহস করেনি। ভোরের আলোয় গঙ্গানারায়ণকে দেখে ওরা আরো অবাক হলো। গঙ্গানারায়ণের সর্বাঙ্গে তার পারিবারিক আভিজাত্যের ছাপ পরিস্ফুট। তার পরিধানে চিক্কন সিল্কের ঢিলে কুর্তা ও শেরওয়ানি, কণ্ঠের স্বর্ণের মফচেন, বা হাতের আঙ্গুলে 5টি বিভিন্ন মূল্যবান রত্ন সম্বন্বিত অঙ্গুরীয়। তার মুখে অদ্ভুত বিষাদ ও ঔদাসীন্য মাখানো। তীর্থযাত্রীদের নেতা সকালবেলা তাকে জিজ্ঞেস করলো, মহাশয়, আপনি কোথায় চলেছেন? কোথায় আপনার নিবাস? আমরা অতি সাধারণ মানুষ, আপনি আমাদের সঙ্গী হলেন কেন? গঙ্গানারায়ণ বলল, আমাকে আপনাদের দলে স্থান দিন, আমি পথ চিনি না। গঙ্গানারায়ণ কি কাপুরুষ? সে কি পালাতক হতে চাইছে? প্রজাদের মুখপাত্র হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে যাবার কথা ছিল তার। সে কি ভীরুর মতো রাত্রির অন্ধকারে দেশান্তরে চলে যাচ্ছে? সবকিছুই মনে নেই গঙ্গানারায়ণের। তার সমস্ত বন্ধন টুটে গেছে। কোনো কিছু সম্বন্ধেই সে আর কোনো দায়বোধ করে না। একটানা বহুদিন বহুরাত ওই তীর্থযাত্রীদের সঙ্গে কাটিয়ে বহু পথ পরিক্রমা করে সে এসে পৌঁছালো প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে। যাত্রী দলের গন্তব্য এই প্রয়াগেই। এখানে তারা পুণ্যস্নান করতে এসেছে।
অতি প্রত্যুষে গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর পবিত্র সঙ্গমে অনেকবার ডুব দেবার পর গঙ্গানারায়ণ যেন পুনর্জীবন প্রাপ্ত হলো। তার মস্তিষ্কের শূন্যতা বোধ কেটে গেছে, তার সারা শরীর কাঁপছে। এ কম্পন শীতবোধের জন্য নয়, অন্য এক উপলব্ধির উত্তেজনায়। সিক্ত বসনে পারে উঠে এসে ভোরের আকাশের দিকে তাকিয়ে তার মনে পড়ল, প্রয়াগের থেকে কাশী খুব বেশি দূরে নয়। এবার তাকে যেতে হবে সেখানে, তার নিয়তিই তাকে এখানে টেনে এনেছে। তীর্থযাত্রী দলের সংস্রব্য ত্যাগ করে সে একাই রওনা দিল বারাণসীর দিকে।